কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব ১। আমার চাচাতো বোন বিয়ের আসর ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করেছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমায় বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এই মাত্রই। কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না, কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমিই ছিলাম। আমার মেজমা মেঝেতে বসে দেওয়ালে পেট ঠেকিয়ে কাঁদছে। অর্পিতা আপু খুব আদরের মেয়ে তার। কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পরপর আবার হেঁচকি তুলে কাঁদছেন। আমাকে দোষারোপ করছেন, গালি দিচ্ছেন। আমি নির্বাক হয়ে বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে। ক্লান্ত হয়ে চুপ করে গেছি, তবুও মনে হচ্ছে না কেউ আমার একটা কথা বিশ্বাস করেছে। মেজমা আবার শব্দ করে কেঁদে উঠলেন, চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করে বললেন, তুই এখনো ঠাই ধরে বসে থাকবি? এত জেদ তোর? এত এতবার জিজ্ঞেস করার পরেও বলবি না অর্পা কোথায়, কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার কাছে গেছে। যখন কিছু জানি না, তখন উত্তর দেব কোথা থেকে? জবা বেগম অগ্নিদৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস করে চড় মারার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু সাহসে কুলাতে পারলেন না। চাঁদনি গো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পিতার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দুধচক্ষে সহ্য করতে পারে না। সাপে নেউলে সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যামবর্ণের হয়, ছোটবেলা থেকেই অর্পিতা খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো ওকে। যদিও এসব চাঁদনি গায়ে মাখত না কোনো কালেই। বাড়িতে যেমন অর্পিতার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনি নিজের অধিকার নিয়ে সবসময় খুব সতর্ক। অর্পিতা পালানোর আগে চিলকুটে লিখে গেছে সে এই বিয়ে করতে পারবে না। যাকে ভালোবাসে তার সাথেই পালাচ্ছে, তাকে যাতে খোঁজার চেষ্টা না করা হয়। অথচ বাড়ির সবাই জানতো অর্পিতা আর আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতেই ওদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার জন্য আজকে বিয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু অর্পিতা পালিয়ে গেল। জবা বেগম তবুও মেয়ের দোষ দেখতে পাচ্ছেন না। যখন চাঁদনির অন্যান্য কাজিনদের থেকে জানা গেল অর্পিতাকে সাজানোর সময় সে রুমে শুধু চাঁদনি ছিল, তখন তিনি চাঁদনিকে কথা শোনানোর জন্য খুব সুন্দর সুতো পেলেন। এই দুই মা মেয়ে মিলে ওকে নিয়ে সমস্যাটা কি, তা চাঁদনি আজ পর্যন্ত বুঝতে পারল না। বাইরে পদাচরণের শব্দ শোনা গেল। শিকদার বাড়ির ৩ কর্তা কক্ষের এসে ঢুকলেন। তাদের দেখেই জবা বেগম উঠে দাঁড়ায়। মাথায় ঘোমটা টানার কথা ভুলে এলোমেলো পায়ে স্বামীর কাছে গিয়ে বললেন, অর্পার কোনো খোঁজ পেয়েছো? আমার মেয়েটা কোথায়? আরমান শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যার অর্থ অর্পিতার খোঁজ পাননি তারা। জবা বেগম আবার কাঁদতে শুরু করলেন। চাঁদনি অসহনীয় হয়ে বসে আছে। সবার উপর খুব অভিমান জমেছে ওর। না জেনেই কিভাবে বকাবকি করলো। সবাই মেজমার কথা বিশ্বাস করলো, কেউ ওর কথা একবারও শুনলও না। আরমান শিকদার অসহায় দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আধার কোথায়? খুব রেগে আছে নিশ্চয়। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বললেন, ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। অথচ তার এখন ভাঙচুর করার কথা, সবার সাথে রাগারাগি করার কথা, জঙ্গলির মতো চিল্লাফাল্লা করার কথা। খুব বেশি রাগী আর জেদ্দি সে। কিন্তু এর একটাও আধারের করছে না। তার হবু বউ পালিয়েছে, যার সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তার। অথচ সে নিশ্চুপ। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। চাঁদনি মাথা নিচু করে বসে আছে। কারো একটা কথাও ওর কানে ঢুকছে না। আরমান শিকদার অসহায় গলায় বললেন, এখন কি করব? এত আত্মীয় স্বজন, সবাইকে কি জবাব দেব? মেয়ে পালানোর কথা এতক্ষণে হয়তো জেনে গেছে সবাই। অপূর্ব শিকদার গলা খাকারি দিলেন। চাঁদনির বাবা আকিব শিকদারের দিকে তাকিয়ে বললেন, চাঁদকে আমি আমার আধারে বউ করতে চাচ্ছি আকিব। সেটা কখনোই সম্ভব নয় ভাইজান। আধার কখনোই মানবে না। আমার মেয়েটাকে এমনিতেও সবাই যথেষ্ট কথা শুনিয়েছে। দোষ না করেও বারংবার দোষী করা হচ্ছে ওকে। আকিব শিকদার মুখ কালো করে বললেন। শেষ কথাটা জবা বেগমকে ঠেস মেরে বলে বোঝাই যায়, আধার অবশ্যই মানবে, মানতে ওকে হবে। এটা পরিবারের সম্মানের বিষয়। চাঁদনি হ্যাঁ না বলা পর্যন্ত সম্মতি দিতে পারছি না। আকিব শিকদারের কথার প্রেক্ষিতে সবাই চাঁদনির দিকে তাকালো। মুখ ফুলিয়ে খাটের উপর বসে আছে ও, বাচ্চাদের মতো পা দুটো দোলাচ্ছে। চাঁদনির মুখে এতক্ষণ কথা ফোটে, বিমূঢ় স্বরে আওড়াই, তোমার সুদর্শন ছেলে আমার মতো কালীকে বিয়ে করবে না বড় বাবা। এমনিতেই উঠতে বসতে আমার গায়ের রং নিয়ে খোঁটা দেয় আমাকে। আমি যদি এই দুনিয়ায় শেষ নারী হই, তবুও তোমার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে না। অপূর্ব শিকদার সাফাই গিয়ে বললেন, কেন তো নিজেকে এরকম বলছিস আম্মা? তুই খুব সুন্দর। বিশ্বাস কর, ঢাকা যাওয়ার পর থেকেই ওর মতিভ্রম হয়েছে, জানিস তো। নয়তো আগে তো এমন করতো না। সেটাই তো ভয়, তোমার ছেলে খুব মডার্ন হয়ে ফিরে এসেছে। মানুষকে মানুষ বলে গণ্য করে না। আমাকে গেয়েও ভূত ছাড়া কথাই বলে না। এত কিছু পর যদি আমি তাকে বিয়ে করি, তাহলে সে ভাববে আমার আত্মসম্মান নেই।
আমি ছাত্রা। তখন সে আমাকে পদে পদে অপমান করবে, রসিদ পেয়ে যাবে। চাঁদনির একগুঁয়ে জবাব। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন আকিব শিকদারের দিকে। তিনি পড়লেন মাইনকার চিপায়। একদিকে বড় ভাই, আরেকদিকে মেয়ে। অপূর্ব শিকদার অনুরোধ করলেন ভাইয়ের কাছে চাঁদনিকে বোঝাতে। এবারে দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, আধারকে গিয়ে বলো কথাটা। চাঁদনিকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু আধার যদি উল্টাপাল্টা কিছু করে বা আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে, তখন কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। অপূর্ব শিকদার সম্মতি দিয়ে বেরিয়ে গেলেন। জবা বেগম রেগে ফোঁসফোঁস করছেন। আধারের সাথে চাঁদনির বিয়ে হবে, এ বিষয়টা কিছুতেই তিনি মেনে নিতে পারছেন না। তার মেয়ের পর ঘর সবকিছু চাঁদনির হবে, এটা ভাবতেই চাঁদনির গলা টিপে দিতে ইচ্ছে করছে তার। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। আরমান শিকদার এক পলক ভাইয়ের ভাইঝির দিকে তাকিয়ে তিনিও বেরিয়ে গেলেন। আকিব শিকদার হাঁটু মুড়ে মেঝেতে বসে রইলেন মেয়ের কাছে। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আদারকে বিয়ে করবি আম্মা? মেজমা আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা, মারতেও এসেছে। মেজ বাবা বাঁচিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তরে এমন পাল্টা অভিযোগ আকিব শিকদারের কাছে স্বাভাবিক। মেয়েটা খুব ইন্ট্রোভার্ট, সবকিছু নিজের মধ্যে গোমড়ে রাখে। কিন্তু বাবার কাছে সে একটা খোলা ডায়েরি। তার সকল অভিযোগ, আবদার, অভিমান সব বাবার কাছে। আকিব শিকদার মলিন হেসে বললেন, আই এম সরি আম্মা। আমি সে সময় তোর পাশে থাকতে পারিনি। অর্পিতাকে খোঁজায় ব্যস্ত ছিলাম যে। ইটস ওকে, বাট আমি ওই সাদা গন্ডারকে বিয়ে করব না। তুই বাবার কথা রাখবি না? এটা অনুরোধ করো না প্লিজ। আধার অনেক ভালো ছেলে আম্মা, জানি। কিন্তু তার জন্য আমি ভালো মেয়ে না, কারণ আমি কালো। আমার আম্মা খুব সুন্দর। মিথ্যা সান্ত্বনা দিও না, খুব গায়ে লাগে। আকিব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন। চাঁদনি চোখ ফেরালো। ও দুর্বল হয়ে যাচ্ছে। মানুষটা সবসময় ওকে দুর্বল করে দেয়। আকিব শিকদার কথার চালে শেষমেশ বাধ্য হয়ে রাজি হলো চাঁদনি। বাড়িতে অবিবাহিত বা বিবাহিত উপযুক্ত মেয়ে বলতে শুধু ওই আছে। এখন মান সম্মান বাঁচানোর জন্য ছাড়া ওর বাপ চাচা আর কাউকে খুঁজে পেল না। চাঁদনিরও আর কিছুই করার ছিল না। বড়দের চাপে পড়ে নিজের সবচেয়ে অপছন্দের মানুষটাকে বউ শাস্তি হচ্ছে তা ওকে। চাঁদনি নিজের মায়ের বিয়ের লাল লেহেঙ্গাটা পরল। ওরা কয়েকজন কাজিন মিলে খুব সাদামাটাভাবে সাজিয়ে দিল ওকে। যখন চাঁদনি সবার সাথে দোতলা থেকে ড্রয়িং রুমে নেমে এসেছিল, সিঁড়িতে থাকা অবস্থায় আদরের উচ্চস্বরে বলা কথাগুলো শুনেই থমকে গেল চাঁদনি। তুমি ভাবলে কি করে বাবা আমি ওই কাইয়াপুতকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? নিজের মুখ আয়নায় দেখেছে ও? ওকে তো আমি আমার বেড পার্টনার হিসেবেও রাখবো না। এই জন্য বুঝি মিথ্যে বলে নিয়ে এসেছিলে আমাকে? আজই আমি ঢাকায় ফিরে যাব। এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে। চাঁদনি টলমলে দৃষ্টিতে মাথা নিচু করল। বরবেশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির দিকে তাকালো। বাবার কথা রাখতে গিয়ে পিড়িতে বসেছিল ও। তবে বাবার ভালো মেয়ে হতে গিয়ে সে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান সব খোয়া যাবে, সেটা সে জানা ছিল না। আধার শিকদার রাগে ফুঁসছে। সিঁড়ির উপর চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখতে রাগটা আরো তরবরিয়ে বাড়ল ওর। সামনে বধূবেশে দাঁড়িয়ে থাকা শ্যামা রঙের মেয়েটাকে অসহ্য ঠেকেছে তার নিকট। নিজের স্ট্যান্ডার্ডের ব্যাপারে বরাবরই কনসার্ন থাকা আধার শিকদার নাকি বিয়ে করবে অজ পাড়াগাঁয়ের এই কালো মেয়েটাকে? রুচিতে বাঁধবে ওর। প্রশ্নটা মাথাচাড়া দিতেই টলটলা চোখে তাকিয়ে থাকা চাঁদনির দিকে ক্রুব্ধ দৃষ্টিতে তাকালো ও। ঝাঁঝালো সুরে চিল্লিয়ে বলল, কালির ঘরের কালি, এত শখ আমাকে বিয়ে করার? নিজের মুখ আয়নায় দেখেছিস তুই? তোকে দেখলে বমি আসে আমার। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস? কথাটা ঠোঁট ফুসকে বের করতে না করতেই ছেলেটাকে ধমকে উঠলেন অপূর্ব শিকদার। আধার যে সিনক্রেট শুরু করবে সেটা তিনি জানতেন। ছেলের অর্ধপতন সম্পর্কেও ভালোই ধারণা ছিল ওনার। কিন্তু চাঁদনিকে যে সবার সামনে এতটা হেনস্থা করবে সেটা তার ভাবনার বাহিরে ছিল। রাগে গজগজ করতে করতে তিনি বললেন, এসব কি ড্রামা হচ্ছে আধার? চাঁদমাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? একে তো তোমার বউ পালিয়েছে, দ্বিতীয়ত চাঁদনিকে অনেক কষ্টে রাজি করিয়েছি আমরা তোমাকে বিয়ে করতে। বাড়ির মান সম্মানের কথা ভেবে মেয়েটা নিজেকে বলে দিচ্ছে, আর তুমি তাকে কথা শোনাচ্ছ? চুপচাপ বিয়েটা করে নাও, খবরদার কোনো ধরনের নাটক করবে না। অগ্নি দৃষ্টিতে অপূর্ব শিকদারের দিকে তাকালো আধার। তপ্তস্বরে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক তো তোমরা সবাই করছো আমার সাথে, পেয়েছোটা কি আমাকে? তোমাদের হাতের পুতুল আমি? না, আমার কোনো লেভেল নেই যে যাকে তাকে ধরে এনে আমার উপর গুছিয়ে দিবে তোমরা। অপূর্ব শিকদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে চাইলেন। ইতিমধ্যে গুজর ফুসুর শুরু হয়ে গিয়েছে। একে তো বাড়ির এক মেয়ে পালিয়েছে, অন্যদিকে বাড়ির অন্য মেয়েকে তাদেরই বাড়ির ছেলে যাতা বলে অপমান করছে।
আগত অতিথিরা যে ইচ্ছেমতো তাদের পরিবার নিয়ে সমালোচনা করেছে সেটা বুঝতে বাকি রইল না অপূর্ব শিকদারের। লজ্জায় মাথা হেঁট হলো তার। ছেলের দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বললেন, এসব কি বলছো আধার? সবাই দেখছে, নিজেকে সংযত করো। দেখুক সবাই, সবাইকে নিজেই দাওয়াত করে নিয়ে এসেছো আমার ধ্বংসযজ্ঞ দেখাতে। এখন যখন আমি উল্টো গান গাইছি, তোমরা কেন আমার গায়ে লাগছে? তুমি করলে আরাম, আর আমি করলে হারাম। শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল আধার। চাঁদনি ছলছল দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার অসহায় চোখে তাকালেন। কপাল বেয়ে চুপচাপ করে এক ফোঁটা অশ্রু গড়ালো। মাহারা মেয়েটার এই অবস্থা সহ্য হলো না ওনার। ছোটবেলা থেকে বুকের সঙ্গে আগলে রেখে পুতুলের মতো বড় করেছেন তিনি চাঁদনিকে। সেই মেয়ের এত বিশ্রী অপমানে বুক কম্পন ধরল। তিক্ত ঢোক গিললেন আকিব শিকদার। পুষতে থাকা আধারের দিকে তাকিয়ে ভাঙা গলায় আওড়ালো, আধার, আমার মেয়েটাকে আর অপমান করো না। ওর কোনো দোষ নেই। আমাদের কথা রাখতে ও বিয়েতে রাজি হয়েছে। সব আমাদের দুই ভাইয়ের দোষ। প্লিজ ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। চাচার দিকে তাকাতেই আধারের দৃষ্টি নরম হলো। সেই শক্ত খোলস ধরে রাখা সম্ভব হলো না আর তার। আকিব শিকদারের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখেছো চাচু, সবাই কেমন করেছে আমার সাথে। আমি বিয়েটা করতে চাইছি না, তবুও জোর করেছে আমাকে। তুমি বলো এটা ঠিক? প্লিজ বাবাকে মানা করো আমার সাথে এমন করতে। আমি বিয়ে করব না তোমার মেয়েকে। আকিব শিকদার মাথা নিচু করে দাঁড়ালেন। তো চলে পারছেন না তিনি। এদিকে মেয়ের কান্না ভেজা মুখ, মেয়েটার সম্মান, অন্যদিকে আধারের নাকচ। আজ যদি তার মেয়েটার বিয়ে ভেঙে যায়, তবে যে গ্রামবাসী ওকে কথার ছবলেই মেরে ফেলবে। এই সমাজে শুধু মেয়েদের দোষ দেখে। আদার বিয়ে ভেঙে দিলেও দোষ হবে চাঁদনির। সবাই চাঁদনিকে দোষবে, পেছনে কথার ছোবল বেশি মারবে। বলবে হয়তো চাঁদনির কোনো সমস্যা আছে, তাই তার বোন পালিয়ে যাওয়ার পরও তার বোনের হবু বরের ওপর গছিয়ে দিতে চেয়েছিল ওকে। তবুও মেয়েটা বিয়ে হয়নি। বরটাকে বিয়ের আসলে ফেলে চলে গেছে। নয়তো তার মেয়েটা আবার গায়ের রং নিয়ে খোঁটা দেবে। এই খোঁটা তো ছোটবেলা থেকে কম পায়নি ও। মেয়েটা যদি সহ্য করতে পারে না পারে, কিছু গুটিয়ে বসে, তখন। বুক ধক করে উঠল আকিব শিকদারের। কৃতিত্ব আঘাত আসতেই হৃদয় কাঁপল অচিরেই। বাবা হয়ে মেয়ের এই অবস্থা কি করে সহ্য করবেন তিনি? চাঁদনি পরনের লেহেঙ্গা দুহাতে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে সোজা নেমে এলো। অপূর্ব শিকদারের মুখোমুখি দাঁড়ালো। চোখের পানি তর্জনী আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে ভেজা স্বরে বলল, আমায় ক্ষমা করে দিও বড় বাবা। এত অপমানের পর তোমার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সে ঠিকই বলেছে, আমার কোনো যোগ্যতা নেই তাকে বিয়ে করার। আমার মতো কালো একটা মেয়েকে তোমার সুদর্শন ছেলের পাশে মানাবে না। আই এম সরি, মাফ করে দিও। তোমার কথা রাখতে পারলাম না। চাঁদনি মা, কষ্ট পাস না তুই। ও তোকে বিয়ে না করে যাবে কই? একটু সময় দে আমাকে। অসহায় সুরে বললেন অপূর্ব শিকদার। চাঁদনি হৃদয়ে আঘাত হানল কথাটা। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমি ফেলনা নই বড় বাবা। কালো হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধ আমারও আছে। এতটাও নিচু হয়ে যায়নি যে কেউ বিয়ে করতে না চাইলে এভাবে তাকে জোর জবরদস্তি করে আমার সাথে বিয়ে বসাবো তুমি। বানের জলে ভেসে আসিনি আমি। চাঁদনির কান্নায় আকিব শিকদার অশ্রুসিক্ত চোখে তাকালেন ওর চাঁদনির দিকে। চাঁদনি ওনার দিকে ফিরে চাইল, হেঁচকি তুলে ভেজা গলায় আওড়ালো, এতটা বোঝা হয়ে গেছে বাবা, যে এভাবে বিদায় করতে চাইছো, তাও অন্যের গলার কাঁটা বানিয়ে। সে তো আমাকে কয়েক সেকেন্ডের জন্য সহ্য করতে পারছে না। পুরো জীবন কিভাবে কাটাবে আমার সাথে? আধার এক পলক চাঁদনির দিকে চাইল, মনে মনে ভেঙচি কাটলো। ও বিড়বিড় করে বলল, ঢং, আমার মতো ছেলে তুই 7 বার জন্ম নিলেও পাবি না। বিয়ে করার জন্য তরপাচ্ছে, তবুও মেয়ের নাটক দেখো। দয়ার মূর্তিকে তো সবার সামনে মহান শাস্তেই হবে। আধারের মা বর্ষা বেগম এগিয়ে এসে দুহাতে আঁচলে নিলেন চাঁদনিকে। চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় 2 হাত বুলিয়ে দিলেন। চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে। বিরক্তির শ্বাস ফেলল আধার। মুখ দিয়ে চবর্গীয় শব্দ হলো। গম্ভীর স্বরে আওড়ালো, তোমাদের নাটক শেষ হলে বলো আমাকে, আমি বরং যাই। বিরক্তি লাগছে আমার। আজকেই ঢাকা ফিরে যাব আমি। তুই এখন আমার কথা রাখবি না আধার? আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? অপূর্ব শিকদারের কথায় ফের ওনার দিকে ফিরে চাইল আধার। ফিসলে হেসে তাচ্ছিল্য সুরে বলে, যার কাছে আমার কোনো মূল্য নেই, তার কথা আমি কেন ভাবতে ভাবতে যাব? বলে সামনে হাঁটা দিল আধার। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টি নিবদ্ধ করলেন ছেলের পানে। চক্ষু দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসলো তার। বুকের টান টানে ব্যথা নিমিষেই ছড়িয়ে পড়ল পুরো শরীরে। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে দুপটো পা কাঁপতে শুরু করলো। বুকে হাত দিয়ে চোখ মুখ খিচে বসে পড়লেন অপূর্ব শিকদার। চাঁদনি দেখতেই ছুটে এলো তার কাছে। হাঁটু মুড়ে বসে পড়ল। একে একে সবাই ছুটে এলো ওনার কাছে। সবাই চিৎকার চেঁচামেচিতে আধারে পা থেমে গায়। পেছন ফিরে চাইল ও, দেখলো অপূর্ব শিকদার মেঝেতে লুটিয়ে পড়েছেন।
আধারের হৃৎপিণ্ড চমকে ওঠে, আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ছুটে এলো। সবাইকে সরিয়ে অপূর্ব শিকদারের মাথাটা নিজের কোলে নিল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গালে হাত ঘেঁষে বলল, বাবা, বাবা কি হয়েছে তোমার? অপূর্ব শিকদার চোখ উঠে আসে। আধারের বুক ধক করে উঠল। কণ্ঠশ্রেণীকে তুলে চেঁচিয়ে বলল, কেউ ডক্টর ডাকো না বাবা। ও বাবা, আমার চাঁদমাকে বিয়ে করবা না তো? এভাবে বিয়ের আশা ফেলে চলে গেলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অনেক কষ্টে টেনে টেনে কথাটা বললেন অপূর্ব শিকদার। আধারের হৃৎপিণ্ড তখন তড়িৎ বেগে লাফাচ্ছে। একেধারে বাবা বাবা করে ডেকেই যাচ্ছে ও। অপূর্ব শিকদারের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, চুপ করো বাবা, প্লিজ চুপ করো, হাইপার হয়ে যাচ্ছ তুমি। আগে বল, তুই বিয়েটা করবে কিনা? আকুল পাথরে পড়ল আধার। আশেপাশে অসহায় দৃষ্টি বুলিয়ে আবার চিৎকার করে বলল, ডক্টর আসছে না কেন এখনো? আমার প্রশ্নের উত্তর দে, নয়তো আমি মরেও শান্তি পাবো না। আহাজারি করে বললেন অপূর্ব শিকদার। চোখ দুটো কিঞ্চিত বন্ধ করে মেলালো আধার। নিজের বাবার আহাজারি সহ্য হলো না ওর। পলক ঝাপটে হড়বড় করে বলল, করবো বিয়ে। তুমি যাকে বলবে তাকে বিয়ে করব। ডক্টর এসে অপূর্ব শিকদারের চেক আপ করে গেছেন। জানিয়ে গেলেন অতিরিক্ত টেনশন সহ্য করতে পারেননি। আগে থেকে যেহেতু ওনার হার্টের প্রবলেম ছিল, তাই অতিরিক্ত হাইপার হওয়ার জন্য ওনার ভাগ্য ভালো। ভাগ্যক্রমে আজ বেঁচে গিয়েছেন। অতটা আঘাত হয়নি, তবে ওনাকে যাতে সর্বদা চিন্তামুক্ত রাখা হয়। অনেকটা সময় কেটে গেছে, অপূর্ব শিকদার এখন খানিকটা ভালো লাগছে। আধারে এখনো জড়িয়ে ধরে আছে তাকে। ভয়ে আতঙ্কে ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। পরিবারের সবাই, আগত অতিথিরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে তাকে। অপূর্ব শিকদার পিটপিট করে চোখ খুললেন। সোফার ওপর থেকে ভারী মাথাটা তোলার চেষ্টা করলেন। আধারের খেয়াল আসতেই অশান্ত হয়ে উঠল ও। তড়িঘড়ি করে বলল, বাবা ঠিক লাগছে তোমার? তুই বলেছিস চাঁদমাকে বিয়ে করবি, এখন তোর কথা রাখার পালা। নিম্নস্বরে বললেন অপূর্ব শিকদার। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো, বাগ্র স্বরে বলল, উফ, এই এক কথা কতবার বলবা? যতক্ষণ না বিয়ে করতে বসবি ততক্ষণ। কথার খেলাপ করবি না আধার, নয়তো আমার মরা মুখ দেখবি তুই। বাবা, চিল্লিয়ে উঠল আধার। মুখ ছোট করে বসলেন অপূর্ব শিকদার। আধার এক পলক তাকালো ভয়ে জবুতুবু হয়ে আকিব শিকদারের পাশে দাঁড়িয়ে থাকা চাঁদনির দিকে। নাকটা শিকায় তুলে এগিয়ে গেল ও। শক্ত করে চাঁদনির হাত আঁকড়ে ধরে ট্রলি ব্যাগের নাই টেনে নিয়ে গেল ওকে স্টেজের দিকে। টেনে হিচড়ে স্টেজে তুলে ছুঁড়ে মারল ওকে সোফার ওপর। গলা উঁচিয়ে ডাকলো কাজী সাহেবকে। ডাক শুনতেই কাজী সাহেব দ্রুত পায়ে উঠলেন স্টেজে। আধার ক্রোধান্বিত স্বরে গলায় স্বর উঁচিয়ে বলল, এক্ষুনি বিয়ে পড়ান কাজী সাহেব, এই মুহূর্তেই বিয়েটা হবে। আমি তোমাকে বিয়ে করব না দাদা ভাই। চাঁদনির কান্না ভেজা কণ্ঠ শুনে কানে বাজতেই পেছন ফিরে তাকালো আধার। ব্রু কুঁচকে বলল, কি বললি? আমি তোমাকে বিয়ে করব না। কেন করবি না? কারণ তুমি আমাকে না পারতে বিয়ে করেছো, মন থেকে করছো না। ব্যঙ্গ করে বিকট শব্দে হাসলো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। ওর মতো কালো মেয়েকে বিয়ে করার শোকে কি ছেলেটা পাগল হয়ে গেছে? নয়তো যে ছেলে এতটা সময় রেগে আগুন হয়েছিল, সে ছেলে এমন গা কাঁপিয়ে হাসছে। অনেক কষ্টে নিজের হাসি থামালো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? ওই যে প্রথমে রিজেক্ট করেছিলাম, সেটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছে করছিস। কিন্তু তোর সে ক্ষমতা নেই রে আমাকে রিজেক্ট করার। নিজের মুখ আয়নায় দেখ, নিজের অবস্থান জেনে তারপর আমার সাথে পাঙ্গা নিতে আসবি। আমাকে যে বিয়ে করতে পারছিস, সেটা তোর সাত কপালের ভাগ্য। নিহাত বাবার এই অবস্থা, তাই বিয়ে করতে বাধ্য হচ্ছি তোকে। নয়তো আমাদের বাড়ির ড্রাইভারও তোকে বিয়ে করতে রাজি হবে না, কারণ তোর গায়ের রং তোর চেয়ে 10 গুণ উজ্জ্বল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো চাঁদনি। ভেজা চটচটে গাল দুটো নিমিষেই লজ্জায় অপমানে লাল হয়ে উঠল। প্রত্যুত্তর করতেও ভুলে বসলো। আধার ফের তাগদা দিয়ে বলল, কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। চাঁদনি নাকচ করার সময়টুকু পেল না। আধারের বৃষ্টি অপমান সেই ইচ্ছে বা শক্তি দুটোই হারিয়ে গেল ওর। একে একে স্টেজে এগিয়ে আসলো সবাই। আধারকে হতভম্ব করে দিয়ে এতক্ষণ চোখ দুটো টেনে খুলতে না পারায় অপূর্ব শিকদারও দিব্যি হেঁটে এলেন। আধার আশ্চর্যিত দৃষ্টিতে ভঙ্গুর পাথর হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। অপূর্ব শিকদার আসতেই তাগাদা দিলেন জলদি বিয়ে পড়ানোর জন্য। স্তব্ধ ক্রমঠ হয়ে দাঁড়িয়ে থাকা আধারের দিকে চোখ পড়তেই আমতা আমতা করে হাসলেন তিনি। আধারের মেজাজ সপ্তম আকাশে চলল। অপূর্ব শিকদারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাহ, সুস্থ হয়ে গেছো এত জলদি। আমি তো ভেবেছিলাম কয়েকদিন বিছানা ছেড়ে উঠতেই পারবে না। সব দয়ালের ইচ্ছে। দুহাত উপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বললেন অপূর্ব শিকদার। ক্রোধান্বিত আঁখিতে তাকিয়ে থাকলো আধার। শোণিত স্বরে বলল,
ভাবছি তোমাকে টলিউডে ভিলেন চরিত্রে ভর্তি করিয়ে দেব। ওই যে নায়িকার বাপ চৌধুরী সাহেব থাকে না, সেই চরিত্রে। নাটক তো দেখি ভালোই পারো। দাঁত দেখিয়ে হাসলেন তিনি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আদারকে কবুল বলতে বলতেই সেকেন্ডের তোড়গড়িয়ে তিন কবুল বলে দিল সে। এবার কাজী সাহেব কনে তথা চাঁদনিকে কবুল বলতে বললেন। চাঁদনি এক পলক আকিব সিকদারের দিকে তাকালো। আকিব সিকদার অপরাধী দৃষ্টিতে তাকালেন ওর দিকে। চাঁদনি মনে মনে নিজের মৃতমাকে স্মরণ করলো। তবে এই সময়টুকু ধৈর্য ধরতে পারল না আধার। দৃষ্টি নত করে রাখা চাঁদনির দিকে তাকিয়ে ধমকে উঠে বলল, কিরে, তুই আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস? কবুল বলতে এত সময় লাগে? আধারের পাঁচকই কণ্ঠে ভয়ের চোটে ধরফড়িয়ে কবুল বলল চাঁদনি। তিন কবুল বলতেই আধার উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে সোজা স্টেজ ছেড়ে চলে গেল। পেছনে রেখে গেল স্তব্ধ হয়ে বসে থাকা বায়োজ্যেষ্ঠ মানুষগুলোকে। সাথে লাল লেহেঙ্গা পরিহিত একটা মেয়ে, নববধূ, যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে ওই জায়গা থেকে এসেছিল। আধারের নামে কবুল বলেছিল। তার স্বপ্ন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভেঙে যাওয়ার দায়ভার কি হনহনিয়ে চলে যাওয়া পুরুষটি নেবে? কক্ষের অবস্থা বেহাল, সুনামি বয়ে গেছে। দরজার সাথে পিঠ ঠেকিয়ে সিটিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি, ভয়ে বুক কাঁপছে। একটু আগেই ওর কাজের না মিলে আধারের কক্ষে ঢুকিয়ে দিয়েছে ওকে। তবে কক্ষের অবস্থা কেমন তা বর্ণনায় বাকি রাখে না। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে, ফুলদানি ভেঙে টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মেঝেতে। ছেঁড়া কুশনের তুলো মেঝেতে বিছানো। কারো অগ্রাসী ভয়ঙ্কর রাগছে সুন্দর কক্ষটার ওপর দিয়ে বয়ে গেছে, তা অনুভব করতেই শীতকালের শীতলতা বয়ে গেল চাঁদনি। কক্ষটি সুন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কক্ষের যে অবস্থা হয়েছে, একটু পর যে চাঁদনির এই অবস্থা হবে না তার কি গ্যারান্টি? কক্ষের মালিক নিজে পছন্দের কক্ষের এই অবস্থা করতে পারলে তাহলে ওর মতো অপছন্দের কি হাল করবে? বেলকনি থেকে কথার শব্দ ভেসে আসছে। চাঁদনি বুঝলো আধার ওখানেই আছে। তবুও এসব ভাবনা জিনিস মারিয়ে সামনে যাওয়ার সাহস হলো না ওর। আধারের কথা থেমে গেল। গটগট পায়ে কক্ষে ঢুকেছে। চাঁদনিকে হৃৎপিণ্ডের ধুকপুকানি চূড়ান্ত হলো। বাহির থেকে শোনা যাচ্ছে ওর হৃৎপিণ্ড লাফানোর শব্দ। আধার কক্ষে আসতে ওকে দেখে থেমে গেল। হাতে মোবাইল ধরা। চাঁদনিকে দেখতেই মোবাইলটা ছুঁড়ে মারল বিছানার ওপর। দ্রুত পায়ে চাঁদনির কাছে এগিয়ে এলো আধার। চাঁদনির বাহু আঁকড়ে ধরে ঠাস করে দেওয়ালের সঙ্গে বাড়ি খাওয়ালো। চাঁদনির মনে হলো ওর মেরুদণ্ড হয়তো মরমর করে ভেঙে গেছে। আধার গলা চেপে ধরল ওর। হিসিয়ে বলল, বেয়াদব, এত শখ আমাকে বিয়ে করার? আমাকেই পেয়েছিলি গলায় ঝুলতে? যে গায়ের রং আর কেউ বিয়ে করতো না তোকে, তাই তো? তাই পরিবারের সবাই মিলে আমার উপরেই গছিয়ে দিয়েছে। চাঁদনির শ্বাস বন্ধ হয়ে এলো, চোখ উল্টে আসলেও একটু শব্দ করলো না। ছেড়ে দেওয়ার আকুলতাও জানালো না। চাঁদনির অবস্থা দেখে আধার নিজেই ছেড়ে দিল ওকে। কাশতে কাশতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে গেল চাঁদনি। দু আঙ্গুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করলো আধার। শক্ত গলায় বলল, অর্পিতা কোথায়? কার সাথে ভেগেছে ও? মেজমা বলল, তুই সাহায্য করেছিস ওকে। এটা কি সত্যি? উত্তর দে। যদি এটা সত্যি হয় তোকে চিন্তা করে পুতবো আমি। এসব আগে থেকে প্ল্যান ছিল তোর, তাই না? অর্পিতাকে পালাতে সাহায্য করে আমার সাথে বিয়ে করতে বসছিস। জানতিস আর কারো রুচিতে ধরবে না তোকে, তাই ছলাকলা করে আমাকে বিয়ে করার জন্য বড়দের টোপ হিসেবে ব্যবহার করলি। চাঁদনি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আধার এক দৃষ্টিতে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটার অবস্থা থেকে এতটুকু কষ্ট হচ্ছে না ওর, উল্টো পৈশাচিক আনন্দ হচ্ছে বুকের ভেতর। আর একটু কষ্ট দিতে পারলে ভালো লাগতো। আধারের এসব ভাবনার মাঝে আচমকাই উঠে বুকের উপর দু হাতে ধাক্কা বসালো চাঁদনি। দুপা দূরে সরল আধার। অবাক হতেও ভুলে গেল যেন ও। একেধারে বসছে চাঁদনি, চোখ দুটো লাল হয়ে আছে, সাথে কোটরে অষ্টুর উপস্থিতি। কাঁপতে কাঁপতে বলল, নিজেকে কি মনে করেছো তুমি? সুন্দর একটা চেহারা আছে বলে যা নাই তাই বলবে আমাকে? হ্যাঁ, আমি কালো, মানছি। মানছি দোষ করেছি, আমি কালো হয়ে জন্ম নিয়েছি। এই সমাজে কালোদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের সব দোষ মাথা পেতে নিলাম। কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার। বড় বাবার হাতে জোর করে অনুরোধ করেছে আমাকে। তার কথা ফেলতে পারিনি আমি। বড় অন্যায় করে ফেলেছি, মানছি। কিন্তু কিন্তু তুমি কেন বিয়ে করলে? প্রথমে তো চলেই যাচ্ছিলে। যাওনি কেন? থেকে গিয়ে বিয়ে করলে কেন? সারা জীবন খোঁটা দিতে? তুমি ছেলে হয়ে নিজের পরিবারের মানুষগুলোকে মানাতে পারোনি। আমি মেয়ে হয়ে কি করে পারতাম? অর্পিতা আপুর সাথে আমার কোনো সম্পর্ক, সেটাও জানো তুমি। সে আমাকে দু চোখে সহ্য করতে পারে না। অথচ আমার থেকে কিনা সাহায্য নেবে, সেটা সবাই বিশ্বাসও করেছে। অপবাদ দেওয়ার বেলায় সবকটা উস্তাদ। হ্যাঁ, সবাই পেয়েছোটা কি আমাকে? যা ইচ্ছা তাই? সবার কথা মুখ বুজে সহ্য করতে হবে? আমার কোনো ইমোশন নেই? আমি মানুষ না? পুতুলের মতো নাচাচ্ছ কেন সবাই মিলে? চোখ মুখ লাল হয়ে গেছে চাঁদনি। চোখের কাজের লেপটে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে।
আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার কোনো কথায় প্রভাব ফেলতে পারল না ওর উপর। অহংকারের বোধ আধার চাঁদের কষ্টের এক অংশ অনুভব করতে পারল না। শুধু গভীর গলায় বলল, এসব সেন্টি মারার কথা তুই নিজের কাছেই রাখ। তোকে কে কি বলে, কেন বলে এসব আমার ভাবার বিষয় না। ইটস নট আর রেসপন্সিবিলিটি মাই। আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। স্ত্রী হওয়ার চেষ্টা করিসও না। তোমার স্ত্রী হতে বয়ে গেছে আমার। নেহাত বড়পা তোমাকে বিয়ে করার কথা অনুরোধ করেছিল আমাকে। যে মানুষটার কাছ থেকে ছোট থেকে বড় হয়েছি তার কথা ফেলতে পারিনি। নয়তো আমার বাপ জেঠার কাছে টাকা কম নেই। একটা রাজপুত্রের মতো স্বামী পেতে বেশি কষ্ট পোহাতে হতো না আমাকে। টাকা দিয়ে স্বামী কিনতি। হুম, কিনতার, তাতে তোমার সমস্যা? সে তো তোর সাথে টাকার জন্যই থাকতো, তোকে ভালোবাসতো না। এখনো বা কি ভালোবাসা পেয়ে উঠতে যাচ্ছি বলো? নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার, দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রুমে থাকবি? হুম। সবাই ঠেলে ঠুলে এখানে পাঠিয়ে দিয়েছে। মেনে না নাও। বিয়ে তো করেছো, নিজের ভাগ না দিলেও তোমার জিনিসের ভাগ দিতে হবে। না দিলে কি করবি? মামলা ঠুকবো। কিসের? নারী নির্যাতনের। ডরাই না তোকে। আমাকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। পুলিশের ডান্ডার বাড়ি পড়লেই ডরাবা। আধার ছোট ছোট চোখে তাকিয়ে থাকলো। কুটিল হাসলো চাঁদনি। সামনে দাঁড়ানো আধারকে উপেক্ষা করে কাছ থেকে সাবধানে পা ফেলে বেড সাইডে গেল। ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিছানার উপর গিয়ে বসলো আধার। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে গালি ছুড়ল কয়েকটা। লেহেঙ্গা বদলে একটা বাদামি রঙের সুতির থ্রি পিস পরে আসলো চাঁদনি। আধার তখনও বিরস ভঙ্গিতে বেডের উপর বসেছিল। চাঁদনি দাঁড়িয়ে থাকলো, হাত কচলে নিজের অস্বস্তির জানান দিল। আধারের দিকে তাকিয়ে আটটয় করে বলল, আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চায় শুয়ে পড়। আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? তোর প্যানপ্যানানি বিরক্ত লাগছে আমার। মুখ বাঁকালো চাঁদনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটলো। পরক্ষণে ধপ করে শুয়ে পড়লো বিছানার এক পাশে। আধার এক পলক চাইলো ওর দিকে, ব্রু কুঁচকে বলল, এখানে শুবি তুই? তুমি তো বললে যেখানে মন চায় শুতে। তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না আমি। তাহলে মেঝেতে শুয়ে পড়ো। বিছানায় নরম বেড ছাড়া ঘুমাতে পারি না। গুড নাইট। তোমার সাথে আমার কোনো রাত গুড বলে হবে বলে মনে হয় না। হামি তুলে বলল চাঁদনি। বিরক্তিতে দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। চাঁদনি ভেঙচি কেটে লেপে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলল আধার। চাঁদনির থেকে এক হাত দূরত্ব রেখে বিছানায় এক সাইডে শুয়ে পড়ল। আবার উঠে বসে বেলকুনিতে চলে গেল। আজ খুব বৃষ্টিভাবে ইকো হার্ট করেছে অর্পিতা। আধার যে ওকে খুব ভালোবাসতো এমন না, পছন্দ করত। সুন্দর ছিল মেয়েটা, নিজের আধারে সাথে চিপকে থাকতো সব সময়। অপছন্দ করার কোনো কিছুই ছিল না। আর আধার বরাবরই সুন্দরের পূজারী। কিন্তু আজ খুব রাগ হচ্ছে ওর অর্পিতার ওপর। বিয়ে না করলে আগেই বলে দিত, বা বিয়ের আগেই লাঙ্গের সাথে পালিয়ে যেত। অর্পিতার ওর সাথে চিপকে থাকা দেখে সবাই ভেবেছিল অর্পিতা ওকে ভালোবাসে। আধার নিজেও এমনটাই কল্পনা করেছিল। কেউ যে ওকে রিজেক্ট করতে পারে আধার সেটা বিশ্বাস করতে পারে না। নিজের ওপর খুব কনফিডেন্ট ওর। কিন্তু অর্পিতা ওকে বিয়ে না করার জন্য পালিয়ে গেল। এর চেয়ে বড় রিজেক্ট আর হয় না, হতে পারে না। যে ইনভিজিবল থাপ্পড় মেয়েটা মারলো ওকে, তা সুদে আসলে ফেরত দেবে ও। আধারের আফসোস নেই অর্পিতা পালানোতে। এমন হাজারটা সুন্দরীকে ও পেছনে ফেলে পাগল বানিয়ে ঘোরাতে পারে। বাট এই মেয়ের জন্য অমন আমাবস্যার মতো কালীকে বিয়ে করতে হলো। বাপ চাচা কিভাবে এমন গাইলাইনির নাম চাঁদনি রেখেছিল কে জানে। বন্ধুবহল আর মুখ দেখানোর অবস্থা নেই। এই বউ নিয়ে তো আধার ওদের সামনেই যেতে পারবে না। মূলত আফসোসটা এখানেই। আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। জীবনটা এত কঠিন না হলেও পারত। বর্ষা বেগম কিচেনের সবকিছু গুছিয়ে মাত্রই সোফায় এসে বসলেন। এখনো কয়েকজন কাছের আত্মীয় থেকে গেছে তাদের বাড়িতে। তাদের জন্য রান্নাবান্না খাওয়া দাওয়ার পাট চুকাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। বর্ষা বেগম সোফায় গা এলিয়ে দিয়ে বসেন। রাফিয়া বেগম একটু আগেই ঝেড়ে গেছে তাকে। রাফিয়া বেগম আধারের দাদি, বড়ই জালিম ধাঁচের একটা মহিলা। মানুষকে শুনিয়ে বড্ড তৃপ্তি পান। আর সেই মানুষটা যদি বর্ষা বেগম হয় তাহলে তো আর কথাই নেই। অথচ বাড়ির আরেক বউ মহারানীর মতো কক্ষে খিল দিয়ে বসে আছে। কি এক মেয়ে পারল তার, শোকের শেষ নেই। কিন্তু শোকটা বেশি হওয়ার কথা ছিল বর্ষা বেগমের। কিন্তু বাড়িতে কামলা খাটতে গিয়ে শোক পালন করার ফুসরত কই তার? না, চাঁদনিকে তিনি ভালোবাসেন না এমন না। মামরা মেয়েটাকে বাড়ির সব ছেলে মেয়েদের চেয়ে একটু বেশি ভালোবাসতেন তিনি। আদর করতেন বেশি। সুন্দর ব্যবহারের জন্য পছন্দও করতেন খুব। কিন্তু সেটা ছেলের বউ হিসেবে না। তার সুদর্শন ছেলেটার বউ কিনা অমন শ্যামা রঙের। এ দুঃখ কাকে বোঝাবেন তিনি? মা হিসেবে অমত করার অধিকারটুকুও তার ছিল না। আগেই জানতেন কেউ তার কথা আমলে নেবে না। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন সব বিষয়ে চুপ থাকেন তিনি।
তাই তো বড় চা হওয়া সত্ত্বেও মেজো জায়ের হম্বিতম্বি সহ্য করতে হয় তাকে। তার মেয়ে পালিয়েছে, শুধুমাত্র ওই মেয়ের জন্য ওনার ছেলেটাকে একটা কালো মেয়েকে বিয়ে করতে হয়েছে। কোথায় সে তো নত হয়ে থাকবে, উল্টো কথায় সে এসে বাস দিচ্ছে। বর্ষা বেগম বিমর্ষ হয়ে বসে থাকেন। মনটা খারাপ হয়ে গেছে তার। প্রত্যেক মাই মনে মনে দোয়া করে তার ছেলের সুন্দরী বউ হোক, ফর্সা হবে। উনিও তার ব্যতিক্রম নন। চাঁদনি দাজ্জাল শাশুড়ি তিনি কখনোই হবেন না। এসব তার ধাঁচে নেই। তিনি মেয়েটাকে ভালোবাসেন, কিন্তু মন থেকে ছেলে বউ হিসেবে মেনে নিতে পারবেন না কখনোই। অন্ধকার কামরায় অপূর্ব শিকদার আর আকিব শিকদার সামনাসামনি বসে আছেন। দুজনের মুখে অমানিসা। অপূর্ব শিকদার যদিও মনে মনে ভীষণ খুশি অবশেষে বিয়েটা হওয়াতে, কিন্তু ছোট ভাইয়ের কালো মুখ দেখে সে খুশি আর বেশিক্ষণ ঠেকাতে তার মন খারাপ তোর। ঘাড় উঁচিয়ে চাইলেন আকিব শিকদার। অপূর্ব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেললেন আকিব শিকদার। বিমর্ষ স্বরে বললেন, নিজেকে বড়ই ব্যর্থ বাবা বলে মনে হচ্ছে ভাইয়া। মেয়ের এত অপমানের পরেও প্রতিবাদ করতে পারিনি। তার সাথে বিয়ে দিয়েছি যে আমার মেয়েটাকে এভাবে বড় আসরে যাই নয় তাই বলেছে। আমি রাগ করিনি আধারের ওপর, ওর রাগ জায়েজ, কিন্তু তাই বলে আমার মেয়েটাকে অপমান করবে? শুধু তোমার কথা রাখতে চাঁদনির সাথে এত বড় অন্যায় করেছি আমি। অপূর্ব শিকদার তিক্ত ঢোক গিললেন। কাতর স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুই তো জানিস অনেক আশা নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছিলাম ওকে। ভেবেছিলাম এই গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ওর মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে না, কিন্তু ছেলেটা যে এভাবে নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে, তা তো ঘুণাক্ষরের টের পাইনি। শহরে গিয়ে নেশায় নারীর সঙ্গে আসক্ত হয়েছে। মেধা শুধু পড়ালেখায় না, অন্য কত জায়গায় যে খরচ করেছে তা আমার মুখে উচ্চারণ করতেও বাধছে। জানি আমি চাঁদ মেয়ের সঙ্গে অপরাধ করেছি, দোষ করেছে অর্পিতা আর আধার, অথচ শাস্তি পেল আমার নিরীহ মেয়েটা। কিন্তু আমি জানি আকিব, চাঁদনি ছাড়া আমার আধারের জন্য আর কেউ পারফেক্ট হতো না। আমি আধারের জন্য চাঁদনিকেই পছন্দ করেছিলাম, কিন্তু অর্পিতার সাথে ওর সম্পর্ক জানার পর সিদ্ধান্ত থেকে সরে আসি। কিন্তু কাল যখন নিজের ইচ্ছাই পূরণ করার একটা সুযোগ পেলাম, আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি। ও ছাড়া যে আমার ছেলেটাকে কেউই সুপথে ফিরিয়ে আনতে পারবে না। আধার আমার হাতের বাইরে চলে গিয়েছে রে আকিব। একমাত্র চাঁদ মা পারে ওকে শুধরাতে। তোমার মনে হয় চাঁদ এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? আমার মেয়েটা এখনো অনেক ছোট ভাইজান, সংসারে কি বুঝবে ও? নিজেকেই তো সামলাতে পারে না ও। একটা আস্ত ঘর, একটা বরকে কি করে সামলাবে ও? মনে হয় কি বলছিস রে? আমার বিশ্বাস আমার চাঁদনি মা পারবে। তুই জানিস না আধার ওকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে। ওর জন্য হলেও নিজেকে শুদ্ধ করার চেষ্টা করবে আধার। দেখিস, ছোট বোন হিসেবে আদর করতো, সেটাকে ভালোবাসার নাম দিও না। যদিও তুমি সেটা ধরে বসে থাকো তবুও। এখন আর সেই ভালোবাসা অবশিষ্ট নেই ভাই। অনেক বছর কেটে গেছে। ঢাকা যাওয়ার পর আধার কতটা বদলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ও তো চাঁদনিকে সহ্য করতেই পারছে না। ভালোবাসলে বুঝি এভাবে অপমান করতো? প্রিয় মানুষটাকে এভাবে অপমান করা যায়? আমার অনেক ভয় লাগছে ভাইয়া। শুধু তোমার কথা রাখতে আমি আমার মেয়েটাকে বলি দিয়েছি। ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপূর্ব শিকদার অনেকটা সময় কেমন করে যেন তাকিয়ে থাকলেন। বড় করে শ্বাস ফেলে বললেন, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না আকির। আমার বিশ্বাস আমার ছেলেটা বুঝতে পারবে। এখন রেগে আছে তাই এমন করছে। একটু বিশ্বাস রাখ আমার ওপরে। আমার চাঁদ মায়ের ওপর আমি কোনো আজ আসতে দেব না। আমাকে ক্ষমা করে দিস তুই। আকিব শিকদার বিরস্বরে বললেন, আমি ক্ষমা করার কেউ নই ভাইয়া। যার প্রতি এত অন্যায় করেছি সেই মেয়েটার কোনো অভিযোগ রাখলো না। বিয়ের পর একটা শব্দ কথা বলেনি আমার সাথে। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। চাঁদনি একদৃষ্টে চেয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। মেয়েটার ঘুম ভেঙেছে একটু আগেই। আধারের ফর্সা মুখের দিকে তাকিয়ে হিংসা হয় চাঁদনি। সুদর্শন স্বামী ওর। সকালে স্নিগ্ধ কোমল রোদ্দুর মুখের উপর পড়েছে। একটা সূর্যমুখী ফুলের ন্যায় লাগছে ওকে। চাঁদনি অপলক তাকিয়ে থাকলো। কালকের কথা মনে পড়তেই বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আধার নড়ে চড়ে উঠতেই দৃষ্টি ফিরে তটস্থ হয়ে উঠল চাঁদনি। তড়িঘড়ি করে গিয়ে বসলো কাউচের ওপর। বুক ধুকপুক করছে। ছেলেটা ঘুম ভেঙে ওকে ছাপলার মতো করে তাকিয়ে থাকতে দেখলো কি ভেবে, কি যে ভাবলো। চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি বসে আছে সোফার উপর, মাথা নিচু করে। আধার ঘুমো ঘুমো দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটা এভাবে বসে থাকার সায়েন্স বুঝতে পারলো না। অত খাটলো না ওকে। মেঝেতে পা রাখতেই চোখ মুখ কুঁচকে ফেললো ও। খেয়াল না করাই কাঁচের টুকরো দিয়ে পা গিয়ে ফেলেছে। বড় আঙ্গুল কেটেছে, রক্ত ঝরঝর করছে সেখান থেকে। কাঁচ নিচের আগেই ছিল।
আধার গিয়ে পা কেটেছে সেখানে। এখানে তো কাচের কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ফেলল আধার, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল কোনো মতো। মাথা নিচু করে থাকলেও চাঁদনি পরখ করেছে সবকিছু। মৃদু খারাপ লাগা কাজ করলো মনে। ইস, একটু দেখে হাঁটবে না ছেলেটা? ওয়াশরুম থেকে বেরোতেই আধার দেখলো চাঁদনি কক্ষে নেই। হয়তো নিচে গেছে মেয়েটা। সিঁড়ি বেয়ে কটকটিয়ে নিচে নামলো আধার। ডাইনিং এ আসতেই শোনা গেল বর্ষা বেগমের কণ্ঠ। রাফিয়া বেগমের কক্ষের দরজা ধাক্কাচ্ছেন তিনি। রাফিয়া বেগম আধারের দাদি। কাল থেকে বৃদ্ধা দরজায় খিল দিয়ে বসে আছেন কক্ষে। ছেলেদের উপর বেজায় চটে আছেন তিনি। আসলে তিনি চাননি চাঁদনির সাথে আধারের বিয়ে হোক। তার অমন সুদর্শন নাতির সাথে কালো অপয়া মেয়েটাকে কোনো দিক দিয়েই মানাবে না। নিয়ে পুরোপুরি বিয়ের বিপক্ষে ছিলেন তিনি। ছেলেদের প্রস্তাব নাকচ করে তাদের কোনোভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি ভেঙে দিতে বিয়েটা। কিন্তু ছেলেরা তার কথা আমলে নেয়নি। সেই নিয়ে ভীষণ ক্ষেপে আছেন বৃদ্ধা। চাঁদনিকে রাফিয়া বেগম ছোটবেলা থেকে ভীষণ অপছন্দ করতেন। একরকম কারণ গায়ের রং। চাঁদনির মা রুপাইয়া বেগম যখন গর্ভবতী ছিলেন, তিনি তখন ভেবেছিলেন ছেলে হবে, আধারের মতো আরেকটা নাতি হবে তার। কিন্তু হলো নাতনি, তার উপর মেয়েটা অর্পিতার মতো দুধে আলতা গায়ের রংলা শ্যামলা কালো ত্বকের। ভিড়ে মেয়েটার মায়াবী মুখ চোখে পড়ল না তার। মেয়ে হতে হবে রূপসী অপ্সরা, নয়তো কিসের মেয়ে? কালো মেয়েদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই সুন্দর পৃথিবীতে অমন কালোদের বেঁচে থাকার অধিকার কি? এমনিতেই তার মেয়ে পছন্দ না, তার উপর কালো মেয়ে তো একেবারেই না। তাই আধার আর অর্পিতা তার চোখের মনি হলেও চাঁদনি ছিল চোখের বালি। বর্ষা বেগম দরজায় ধাক্কা দিচ্ছে বারবার। বেরোতে বলছেন তাকে। তার কক্ষটা নিচতলায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আধার। চেয়ারের উপর বসে একেতারা খেয়ে যাচ্ছে চাঁদনি। আশেপাশে কি হচ্ছে তাতে মেয়েটার কিঞ্চিত ভ্রুক্ষেপ নেই বললেই চলে। অন্য চেয়ারে জবা বেগম বসা। ওনারও এইসব নাটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুদিন পরপরই রাফিয়া বেগম এইসব নাটক করে থাকেন। নতুন কিছু না, কাল রাতে মেয়ে টেনশনে কিছু খায়নি সে। সকালে উঠে তার পেটে তাকে জানান দিল খিদের কষ্টে মেয়ে পালিয়ে যাওয়ার কষ্টের চাইতেও বেশি গুণে বেশি। আধার গুটি গুটিয়ে এগিয়ে গেল রাফিয়া বেগমের কক্ষের সামনে। সে যাওয়ার পরপরই আকিব আর অপূর্ব শিকদারও এলেন। একটু পর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। আধার দরজায় বাড়ি দিল কয়েকটা। দাদিমা দাদিমা বলে ডাকলো কয়েকবার। নাতের কথা ফেললেন না রাফিয়া বেগম। খট করে দরজা খুললেন। আধারের চিন্তিত মুখ দেখে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বিলাপ করে বললেন, এই বাড়িতে আমার কোনো দাম নাই রে দাদু ভাই। কেউ আমারে ভালো মানুষ বইলা মনে করে না। গতকাল থেইক্কা দরজা বন্ধ কইরা বসে আছি, কেউ একবারও ডাকলো না পর্যন্ত। এই মুখপুরীকেই বিয়ে করেছিস তুই, তাই না? মাথায় হাত বুলিয়ে দিয়ে বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করলো আধার। অনেক ভুলিয়ে ভালিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। নাতির কথা কোনো কালেই ফেলেন না রাফিয়া বেগম। তাই আধারের কথা অনুযায়ী গেল খাবার টেবিলে। চাঁদনিকে গিলতে দেখে মুখ পাকালেন। আধারের দিকে তাকিয়ে অভিযোগ ছুড়ে পড়লেন, দেখছোস কেমন অপয়া? বাড়ির সবাই আমারে কেমন করে ডাকাডাকি করলো, কিন্তু মাইয়াটা গিলতেই আছে হতচ্ছাড়ি। জবা বেগমকে তিনি চোখে দেখালেন না, অথচ সেও ওই জায়গায় বসে খাচ্ছিল। আধার কিছু বলল না। চেয়ার টেনে বসালো রাফিয়া বেগমকে, নিজেও বসলো পাশের চেয়ারে। বর্ষা বেগম সবাইকে খাবার পরিবেশন করেন। আকিব শিকদার বসতে গিয়েও এক পলক তাকালো মেয়ের দিকে। মেয়ে তার মনোযোগ দিয়ে খেতেই আছে। বাকি কোনো কিছু চিন্তা আপাতত নেই তার। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আধার খাওয়ার মাঝে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকেই ঢাকা ফিরে যাব। এই এসেছিস কদিন হলো? হ্যাঁ, আজকেই যাবি বলে? বিয়ের কাজ তো তোকে দেখার সুযোগই পেলাম না আমি। বলেছিলি না 2 মাস থাকবি? তড়িঘড়ি করে বললেন বর্ষা। হুম, ভেবেছিলাম কয়েকদিন থাকবো, কিন্তু ভাবলে তো সেটা ফুলফুলি হবে না। আমার থাকা তো সহ্য হচ্ছিল না তোমাদের। আধারে গম্ভীর কণ্ঠে এক পলক ওর দিকে তাকালেন অপূর্ব শিকদার। আর তাই করে বললেন, চাঁদমাকে নিয়ে যাবে না? দেখো, বিয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো 3 কবুল বলে আল্লাহর কলেমা পড়ে বিয়ে হয়েছে তোমাদের। ওকে এভাবে অস্বীকার করো না আধার। নিয়ে যাব। দায়িত্ব যখন কাঁধের ওপর গছিয়ে দিয়েছো, তখন পালন করতে পিছুপা হব না। যতটা দায়িত্বহীন ভাবো, ততটাও দায়িত্বহীন আমি না। চাঁদনি অবাক হলো বেশ। এতটাই অবাক হলো যে খাবার হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে থাকলো আধারের দিকে। মুখ বাঁকালো রাফিয়া বেগম। চাঁদনিকে নিয়ে যাবে না শুনলে বেশি খুশি হতেন তিনি। খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ালো আধার। চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, উপরে গিয়ে জলদি রেডি হবি। 10টার ট্রেন। সে কি, বাড়িতে এতগুলো গাড়ি থাকতে ট্রেনে করে যাবে? অপূর্ব শিকদার বললে। তাচ্ছিল্য করে হাসলো আধার। শ্লেষাত্মক স্বরে বলল, তোমার বাড়ির কোনো কিছুই নিজের প্রয়োজনে ব্যবহার করব না আমি। কাল কি করেছো আমার সাথে ভুলিনি এখনো। পরক্ষণেই চাঁদনির দিকে তাকিয়ে বলল, জলদি খানা রে ভাই, এত কিসে খাওয়া খাচ্ছিস বলবি? সে কখন থেকে খেয়েই যাচ্ছিস। উঠোনে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সকলে।
বাড়ি 2 ছেলে মেয়ে আজ ঢাকা পাড়ি দেবে। আদার ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে আছে, কিন্তু চাঁদনির নামার কোনো নমানিসাই নেই। বিরক্তিতে চোখমুখ কুঁচকে আছে আধারের। সেই কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ও। পা ব্যথা হয়ে গেছে, কিন্তু চাঁদনির টিকিটাকিরও খোঁজ নেই। এভাবে তো ট্রেনও মিস হয়ে যাবে। অনেকটা সময় পেরোনোর পর চাঁদনি নামলো। আধার গিয়ে গাঁটটা মারলো ওর মাথায়, নাক ফুলিয়ে বলল, বাথরুমে বসে গু খাচ্ছিলিস? এত সময় লাগে কেন তোর রেডি হতে? উত্তরে মুখ বাঁকালো চাঁদনি। কেউ খেয়াল না করলেও আকিব শিকদার খেয়াল করলেন। চাঁদনির মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে, কেঁদেছে মেয়েটা। আকিব শিকদারের বুক বার হয়ে আসে। ধীর পায়ে হেঁটে চাঁদনির সামনে দাঁড়ান। চাঁদনি মাথা নিচু করে ফেলে। আকিব শিকদার নম্র স্বরে বললেন, আমার আম্মুর রুমে ছিলে এতক্ষণ? উত্তর দিল না চাঁদনি। অক্লিষ্ট ঢোক গিললেন আকিব শিকদার। মেয়েটা কথা বলছে না তার সাথে। তিনি কথা বলতে চাইলেই কেমন উপেক্ষা করেছে তাকে। চাঁদ, আমার বাচ্চা, আমার দিকে তাকাও। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় নিজের বাবার দিকে। আকিব শিকদার কান্নাগুলো ঠেলে আসলো। নিজেকে সামলানোর শক্তি ক্ষমতা দেখানোর চেষ্টা করেও পারলেন না। চাঁদনি হাত ধরে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার আম্মা, আমি তোর বাবা ভালো বাবা হতে পারিনি, মাফ করে দিস আমাকে। নয়তো মৃত্যুর পর রুবাইয়ের সাথে দৃষ্টি মেলাতে পারবো না। চাঁদনির দৃষ্টি টলে না, অনুভূতি শূন্যতায় তাকিয়ে থাকে ও। শুধু বলে, এতটা বোঝা হয়ে গিয়েছিল বাবা তোমার উপর যে, এখন আরেকজনের উপর বোঝা বানিয়ে দিলে। এটাই ছিল শেষ কথা। বড় বাবার সাথে আর টু শব্দও করেনি চাঁদনি। শুধু বর্ষা বেগম আর আরমান শিকদারের সাথে কথা বলে গাড়িতে উঠল চাঁদনি। জবা বেগম ওদের বিদায় দিতে আসেননি। অপূর্ব শিকদারও অনেকভাবে সরি বললেন চাঁদনিকে, নিজে খেয়াল রাখতে বললেন। আধা শুধু অবাক হয়ে দেখে সবাইকে। কেউ একবার ওর কাছে ক্ষমা চাইল না, অথচ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ও। চাঁদনির কাছে ক্ষমা চেয়েছে, ব্যাপারটা খোলাসে। হিংসায় পরিপূর্ণ হলো আধারের বুক। চাঁদনি যে ওর বাচ্চাচার খুব আদরে সেটা জানার কথা, তবে ওকে যে এভাবে অবহেলা করবে সেটা জানা ছিল না আধারের। আধার গাড়িতে ওঠার আগে আকিব শিকদার এসে জড়িয়ে ধরল ওকে। মলিন হাসলো আধার। এই মানুষটাকে ও নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। বাবার সাথেও এতটা বন্ডিং নেই ওর যতটা চাচুর সাথে আছে। আকিব শিকদার ছাড়লেন ওকে। ভাঙা গলায় বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো আধার। ওর কোনো দোষ নেই, ওর গায়ে কোনোদিন ফুলের টোকাও লাগাতে দেইনি আমি। আমাদের রাগ ওর উপর ঝেড়ো না। কথা দাও, দেখে রাখবে ওকে। দিলাম কথা। স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামলো দুজনে। চাঁদনি আধারের পিছু পিছু এগিয়ে চলে। টিকিট কাউন্টারে গিয়ে দুটো টিকিট কাটলো আধার। কুলি ওদের ব্যাগপত্র গ্রহণ করলো। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে থামবে। আধার ঘড়ি দেখলো কয়েকবার। চাঁদনি পুলকিত দৃষ্টিতে তাকালো চার আশেপাশে। এই প্রথমবার ট্রেনে চড়বে ও। ফিলিংসটা অন্যরকম। বাপদাদার অঢেল টাকা থাকলেও বাড়ি আর স্কুলের গণ্ডি ছাড়া আর কোথাও পা রাখা হয়নি চাঁদনি। সেই আজ ঢাকা যাবে। চাঁদনি শুনেছিল ঢাকা শহর অনেক সুন্দর। অগাধ ইচ্ছে ছিল শহরটি দেখার। এভাবে অযাচিতভাবে ইচ্ছেটা পূরণ হয়ে যাবে চাঁদনি ভাবেনি কোনোদিন। মুহূর্তের মধ্যে বিকট শব্দে ট্রেন এসে থামলো। চাঁদনি দুপা পেঁচিয়ে আধারের বাহু আঁকড়ে ধরে ক্ষণকাল পর আধার ছড়িয়ে নেয় নিজেকে। গম্ভীর স্বরে বলল, ঠিক আছিস তুই? ভয় পেয়েছিস? ডোক গিলে টান বাইয়ে মাথা নাড়ল চাঁদনি। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে আধারের পাশে থাকে সরে গেল চাঁদনি। ভিড়ের মধ্যে অসহায় হয়ে পড়ল মেয়েটা। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো আধারকে। সে নেই, কোথাও নেই। চারিপাশে সব অচেনা অচেনা মানুষ। অচেনা আতঙ্কে চাঁদনির বুক কাঁপলো অচিরেই। তখনই ভরসার হাত হিসেবে একটা বলিষ্ঠ হাত ওর শীর্ণ হাত শক্ত করে আঁকড়ে ধরল। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার টেনে নিয়ে গেল ওকে বুকের ভিতরে। আলাদা কেবিন নিয়েছে ওরা। সাথে অন্য ব্যাগগুলো তাকে উঠিয়ে রাখলো আধার। কোমরে হাত দিয়ে দাঁড়ালো চাঁদনির সামনে, চোখ পাকিয়ে বলল, বাচ্চা না কিরে তুই? ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারিস না? এক্ষুনি তো হারিয়ে যেতি। আমার হাতটা ধরে রাখলে যাচ্ছে তো তোর। এত অ্যাটিটিউড কিসের তোর? তুমি তো ঝাড়া মেরে ছাড়িয়ে নিলে হাত। ঝাড়া মেরে কই ছাড়লাম? ট্রেনে উঠতে হাতটাই ছাড়িয়ে নিয়েছিলাম আলতো করে। ঝাড়া মেরে ছাড়তে কই দেখলি তুই? হুদাই বাড়ি বলছিস? হারিয়ে গেলে তখন দেখা যেত। ভ্যাবা করে কেঁদে লোকের কানে অবস্থার 12টা বাজিয়ে দিচ্ছিস। এখন তোর অ্যাটিটিউড দেখাতে? হুঁ। আমি হারিয়ে গেলে তো তোমারই লাভ। আমার মতো বোঝাকে আর বই বেড়াতে হবে না। আমি হারিয়ে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হুদাই চিন্তা করছো কেন? কেমন করে যেন তাকালো আধার। পরক্ষণেই এক পাশলে হাসলো, বলল, সেটা তো আমিও জানি, কিন্তু সমস্যা তো কি বলতো? তুই হারিয়ে গেলে বাবা চাচু তো আমাকে আস্ত রাখবে না। ওদেরকে জবাব দিতাম। তাই না চাইতেও সামান্য চিন্তা করতে হচ্ছে তোর জন্য। এমনিতেই ভোগান্তির শেষ নেই। তোর জন্য আর ভোগান্তিতে পড়তে পারবো না। একটু রেহাই দে আমাকে। চাঁদনির এই পর্যায়ে এসে আসলেই মনে হলো কেউ যেন হারিয়ে গেল।
তাহলেই তো কারো উপর উপস্থিতি নিয়ে বিরক্তির ঝড়ে পড়তো না সে। চাঁদনি চাঁদনি বিরস দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে, ঠোঁটের কোণে ছড়ায় বিষাদের হাসি। আধার আঁকড়ে ধরল ওর হাত, সিটের ওপর বসলো ওকে। কোমল স্বরে বলল, একটু বেশি ভাবিস চাঁদ, এত ভাবা ভালো না। একটু বস তুই। আমি একটু আসছি বাইরে থেকে, কাজ আছে। বের হবি না খবরদার। আমি এসে যেন তোকে এভাবেই বসা দেখি, আজাইরা চিন্তা মাথায় নিতে পারবো না। ঠোঁট উল্টে বসেছিল চাঁদনি। আধার বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরে ঝংকার দিয়ে ফোন বাজতে শুরু করলো। হকচকিয়ে আশেপাশে তাকালো চাঁদনি। সিটের উপর আধারে ফোন রাখা। ফোন রেখে চলে গেল ছেলেটা। আধারকে ডাকার জন্য উঠে দাঁড়ালো চাঁদনি। আবার কি মনে করে বসে পড়লো। বলেছিল যাতে সিটের উপর চাঁদনিকে বসা দেখতে পাই, না পেলে তো ওর উপরেই চেতবে। রিংটুং বাজতে বাজতে কেটে গেল কল। আরেকবার কল আসতেই আইটাই করে আধারে ফোন হাতে নিল চাঁদনি। অর্পিতা নামে সেভ করা একটি নাম্বার, পাশে লাভ শেপের ইমোজি। চাঁদনির বুক ধক করে উঠল। রক্ত সঞ্চালন যেন বন্ধ হয়ে গেল ওর। এই মেয়ে না পালিয়ে গিয়েছিল আধারকে বিয়ে করবে না বলে, আবার কেন এত ডেসপারেটলি ফোন করছে ওকে? বহু কষ্টে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো চাঁদনি। ওপাশ থেকে তড়িঘড়ি করে একটি মেয়ের ডাক ভেসে এলো। হ্যালো আধার। আখিতে অশ্রুরা ভিড়ল চাঁদনির। ওদিকে অর্পিতা হালো হালো করেই যাচ্ছে। চাঁদনির কানে একটা কথাও ঢুকছে না। এই জগতে নেই যেন ও। আধার ওকে না চাক, স্ত্রী হিসেবে না মানুক, তবুও বিয়েটা হয়েছে, কবল বলাটা তো মিথ্যে না। চাঁদনির ওর সাথে সংসার করার ইচ্ছেটাও মিথ্যা না। ও যে আধারের জীবনে সত্যি থার্ড পার্সন হয়ে এসেছে সেটা জানা কথা, কিন্তু অর্পিতা আবার ফিরে আসতে চাচ্ছে। কেন চাচ্ছে? আবার আধার কে চায় ও? না না, এটা কি করে মানবে চাঁদনি? ওকে তো ওর স্বামীর ভাগ দেওয়া কাউকে দেবে না, কাউকে না। চাঁদনি যখন এসব ভাবনায় ভূত, তখনই আধার এসে ফোনটা ছো মেরে নিয়ে নিল। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকিয়ে আছে আধারের দিকে। আধার ফোন নিয়ে প্রথমেই কলটা কেটে দিল। তারপর চাঁদনির দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ফোন ধরেছিস কোন সাহসে? চাঁদনি উত্তর দিল না, বেজা কণ্ঠে আওড়ালো, অর্পিতা আপু কল দিয়েছে কেন? যেই কল দি, পারমিশন ছাড়া তুই আমার ফোন ধরলি কেন? ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল। অর্পিতা আপু না তোমাকে বিয়ে করবে না বলে পালিয়েছিল, আবার তোমার খোঁজ কেন করেছে? গধূর বসলো চাঁদনি। আধার চোখ পাকিয়ে বলল, তার কৈফিয়ত তোকে দিতে হবে? আমাকে যেই কল দে, সেটা আমার পার্সোনাল ম্যাটার। কোন সাহসে জেরা করেছিস? বউ হওয়ার চেষ্টা করিস না চাঁদনি। তোকে বউ বলে মানতে আমার ইকো হার্ট হয়। আপুর জন্য কবু বলতে বাধ্য হয়েছি আমি। আমার লাইফে তোর কোনো অধিকার নেই, অধিকার পাবিও না কোনোদিন। চাঁদনির চোখ থেকে টুকটুক করে জল গড়ায়। আধার তাকায় না সেদিকে। ওর এত ন্যাকা কান্না দেখার সময় নেই। নিহাতি ঠেকায় পড়ে সাথে করে একটা কালি ট্রামকে সাথে নিয়ে আসতে হয়েছে ওকে। তার এত আহ্লাদীপনা দেখার সময় কই ওর? সাই সাই করে ট্রেন চলেছে। চাঁদনি অপলক জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাতাসের তোড়ে চুলগুলো উড়ছে ওর। বিস্তীর্ণ আকাশে মেঘে ঢাকা। চাঁদনির মনেও আজ মেঘ জমেছে খুব করে। ছোটবেলা থেকেই অর্পিতা আর জবা বেগমের কাছে চাঁদনি নিজের গায়ের রংটা নিয়ে খোটা শুনে এসেছে। চাঁদনি অর্পিতার চেয়েও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, টুকটাক মেয়েদের অনেক কাজ করে। বর্ষা বেগমকে কিচেনের কাছে অনেক হেল্পও করতো চাঁদনি, নিজে থেকেই। মানুষটা কখনো ওকে কাজ করতে বলতো না, তবুও তাকে হেল্প করতো চাঁদনি। সেদিকে দিয়ে অর্পিতা অষ্টরম্ভা, কোনো কাজে হাত লাগায় না। তার এক রূপ ছিল, আর ছিল রূপের দেমাক। খালি কলসি বাজে বেশি, এই প্রবাদটা খুব করে মিলতো ওর সাথে। পড়াশোনায় তো কোনো মতে টেনে টুলে পাস, যেখানে চাঁদনি সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেত, ক্লাসের টপার হতো। তবুও ওর এসব গুণ ওর কালো রঙের নিচে চাপা পড়ে যেত। অর্পিতা ওকে হিংসা করতো না, চুপ করে করে দেখতো। তা চাঁদনির জানা নেই, কিন্তু মেয়েটাকে ওর সহ্য করতে পারতো না কোনো কারণ ছাড়াই। চাঁদনি যখন 7 বছর বয়স, তখন ওর মা মারা যায়। মাকে চাঁদনি পুরোপুরি মরেনি, তবুও মুখটা চাঁদনির কল্পনায় ঝাপসা। তবে তাকে ছবিতে দেখেছি চাঁদনি, ওর মতোই চেহারা, মায়াবী, কিন্তু শ্যামলা রঙের। বড়দের কাছে শুনেছিল ওর বাবা ওর মাকে কি ভীষণভাবেই না ভালোবাসতো। তাই তো ওনার মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করেননি। চাঁদনিকে নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু আধার তো ওকে কখনো ভালোবাসবে না। আধার এতটা বদলে কেন কেন? মানুষটা তো এমন ছিল না। ছোটবেলায় ওদের বন্ডিং ছিল খুব ভালো। চাঁদনির কোনো বন্ধু ছিল না, ওর একমাত্র বন্ধু ছিল আধার, যে চাঁদনিকে ফিল করাতো ও খুব স্পেশাল, খুব দামি। আধার যখন ঢাকায় চলে যাচ্ছিল, চাঁদনি সেদিন খুব কেঁদেছিল। আধার ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল সে কখনো চাঁদনিকে ভুলে যাবে না, ওখান থেকে ফোন করবে। চাঁদনি যখন মন চায় তখন কথা বলতে পারবে তার সাথে। আধার যখন অপূর্ব শিকদারের ফোনে কল করত, চাঁদনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আশা নিয়ে বসে থাকতো আধার চাঁদনিকে খুঁজবে। আধার সত্যি বলতো, চাঁদ কোথায় বাবা?
ওকে একটু দাও তো। চাঁদনি খুশি তখন দেখে কে। প্রথম দিকে এমন হলেও দিন গড়াতেই আধারের চাঁদনিকে খোঁজ বন্ধ হয়ে গেল। সে বাড়ির সবাইকে খুঁজে খুঁজে কথা বলতো, শুধু চাঁদনি ছাড়া। চাঁদনি নিজ থেকে বলতো, সেই সুতো দেখিয়ে ফোন কেটে দিত। আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যায় ওদের। দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লেও ভালোবাসাও কমে যায়। চাঁদনি টের পায়, কিন্তু ওর ভালোবাসা কমে না, ডানাপালা বিস্তৃত করে বাড়তে থাকে। অথচ সেই মানুষটা যখন ঢাকা থেকে অনেকগুলো বছর পর ফিরল, তখন তার রূপ একটুও চিনতে পারেনি চাঁদনি। ঢাকা গেলে মানুষ বদলে যায়, কিন্তু এতটা বদলে যায় সেটা চাঁদনির জানা ছিল না। সে বাড়ির সবার জন্য গিফট আনলো, চাঁদনির কথা ভুলে গেল। চাঁদনিকে যখন দেখলো তখন তাচ্ছিল্য করে বলল, ইউ, তুইও আছিস? আমিও তো ভুলেই গিয়েছিলাম। তোর জন্য তো কিছু আনিনি। আচ্ছা, মন খারাপ করিস না। ৫,০০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, টাকাগুলো রাখ। কালকে শপিংয়ে গিয়ে অনেকগুলো ফেস ক্রিম নিয়ে আসিস। দামি দেখে কিনবি, ঠিক আছে? গায়ের যে রং তোর, সকাল বিকাল মাখলেও ফর্সা হতে সময় লাগবে। চাঁদনির মন চেয়েছিল টাকাগুলো মুখের উপর ছুঁড়ে মারতে, কিন্তু ও সেটা করতে পারেনি। ওর বাবা ওকে সেই শিক্ষা দেয়নি। পরে অবশ্য ওর বড় বাবাকে দিয়ে দিয়েছিল টাকাগুলো। আচ্ছা, ও কি খুব বেশি কালো? তবে বাবা যে বলে ওর মুখটা ভীষণ মায়াবী। কই, ও তো মায়া দেখে না। জানালা থেকে মুখ ফিরিয়ে আধারের দিকে তাকায় চাঁদনি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আধার ঘুমোচ্ছে, ভীষণ টায়ার্ড ও। চাঁদনির ছোটবেলায় আধার ভাই, এই আধার ভাইয়ের মধ্যে কত পার্থক্য! চাঁদনি চিনতে পারছে না তাকে। কঠোরে অশ্রু জমে গেছে ওর। বাড়ির সবার কথা মনে পড়ছে। ওর বাবাটা ওকে ছাড়া কেমন আছে? ওর জন্য কাঁদছে নিশ্চয় এখন। চাঁদনি কি করে রাগ করে থাকবে পরে ওনার উপর? চাঁদনি আবার আকাশের পানে তাকিয়ে উদাস মনে তাকাতে গিয়ে গাল বেয়ে অশ্রু গড়ায়। নারী গুণবতী রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা ভীষণ জরুরি। ভাগ্যবতীরাই জিতে যায় সব সময়। ওর তো রূপও নেই, ভাগ্যও নেই। ট্রেন থামার ঘোষণা কানে আসতেই আধারে ঘুম ভাঙলো। আড়মোড়া ভেঙে উঠে বসলো ও। সামনে তাকিয়ে দেখলো চাঁদনি সিটের উপর হাঁটু জড়িয়ে বসে জানালার সাথে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছে। ভ্রু কুঁচকে তাকালো আধার। মেয়েটা এভাবে ঘুমোচ্ছে কি করে? ব্যথা লাগবে না? পরখ করে ভাবলো, ব্যথা পেলেও ওর কি? আসতে গেল কেন ওর সাথে? ভাবলই তো হলো অবশ্য। আধার ঘুমাতে একটু বেশি জায়গা লাগে। কামরায় একটা সিঙ্গেল বেড, ডাবল বেডের কামরা পাওয়া যায়নি। একজনের বেড চাঁদনিকে সহ ঘুমাতে দিল আধারের, আর ঘুম আসতো না। এখন কমফোর্টেবল করে ঘুমাতেও পেরেছে ও। আধার উঠে গিয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনির ঘুম ভাঙে না, বড্ড শক্ত ঘুম ওর। আধার ধাক্কা দিয়ে জোরে জোরে ডাকে, চাঁদ, এই ওঠ, আমরা চলে এসেছি। ঘুমাতে দাও তো আব্বু, বিরক্ত করো না। চোখ মুখ কুঁচকে বলল চাঁদনি। আধার চোখ টেনে দিল ওর, ধমকে বলল, চাচ্চু নেই এখানে, উঠবি নাকি উঠবি না? তোকে ফেলে চলে যাব আমি, বলে দিলাম। চাঁদনি ধরপড়িয়ে উঠে বসে, চোখ কচলালো। আধারের দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? চলে এসেছি আমরা। নামতে হবে না? নাকি এখানেই থেকে যাবি? কৃত্তি টেনে আবার বাড়ি পাঠিয়ে দিই? চাঁদনি মুখ কালো করে বলল, তাই দাও। চোপা আছে, বলতে হবে। ঠাস ঠাস উত্তর দিয়ে কথার আগে চাচ্চু তোকে শাসন করে না, তাই না? বেশি আহ্লাদে মাথায় উঠে গেছো। থাক, আমার কাছে এসেছিস তো দুনিয়ে সিধা করে ফেলবো। বেয়াদব মেয়ে, ওঠ। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার নিজের কাঁধে একটা ব্যাগ নিয়ে আরেকটা ব্যাগ ধরে দিল চাঁদনির হাতে। ব্যাগটা চাঁদনির চেয়েও ভারী। চাঁদনি ভারটা বহন করতে পারে না। ওর হাতে ওর শক্তি নেই। কি যে চিকন চিকন হাত দুটো। আধার কি বোঝে না? না, তার কমন সেন্সের অভাব। চাঁদনি জানে না আধারের কমন সেন্সের ক্ষেত্রে কাজ করে না, কারণ ওর চাঁদনিকে পছন্দ না। আমাদের অপছন্দের জিনিসগুলো, কষ্ট যন্ত্রণা আমরা দেখতে পাই না। আধার ওর অবস্থা থেকে কপাল কুঁচকে বলল, মুখটাই খালি চলে, তাই না চাঁদ? আধার ব্যাগটা নিতে গেল, চাঁদনি দিল না। বহু কষ্টে হাতে নিয়ে ট্রেনের বাইরে বেরোলো। আধারের কাছে ওইসব ঔদ্ধত্যতা মনে হয়। এই বের অতিরিক্ত জেদ, সব জেদ বের করবে আধার। এখানে চাঁদনিকে তুলে তুলো করে রাখার জন্য আনেনিও। আদব কায়দা সব শিখিয়ে দেবে ভেবেই আধার মুখ বাঁকালো। সন্ধ্যার সময় প্রকৃতিতে মৃদু মন্দ বাতাস। রাতে ঝুম বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আধার আর চাঁদনি দাঁড়িয়ে আছে স্টেশনে। চাঁদনির পা ব্যথা করায় ও চেয়ারে গিয়ে বসলো। আধার ফোন করছে কাউকে। চাঁদনি বলল, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন দাদা ভাই? আরেকটা ট্রেন আসলে তোকে সেটার নিচে ধাক্কা মেরে ফেলে দেবো তাই। চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো। ওর ছোট ছোট প্রশ্নগুলো আধার খুব তাড়া তাড়া জবাব দেয়। কয়েক মিনিট পেরোতেই একটা কালো রঙের গাড়ি ওদের সামনে এসে থামলো। ড্রাইভার নেমে এসে ওদের ব্যাগগুলো নিয়ে ডিক্কিতে রাখলো। আধার গাড়িতে গিয়ে বসলো। চাঁদনিকে একবার উঠতে বললো না। চাঁদনি ধীর পায়ে গিয়ে গাড়িতে ওর পাশে বসে। চাঁদনি ভাবনায় পড়ে, আধার মাত্র স্টুডেন্ট, ও এত দামি পেল কোত্থেকে? মনে প্রশ্ন আসতেই পাশ ফিরে বলল, আচ্ছা দা ভাই, গাড়ি কি তোমার?
না তো, এটা আমার শ্বশুর আমার বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? উল্টাপাল্টা প্রশ্ন করিস কেন? তুমি তো স্টুডেন্ট, এত বড় গাড়ি কিনলে কি করে? আধার ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে, শাসিয়ে বলল, আমার শুধু গাড়ি না, বড় বাড়িও আছে। আমি স্টুডেন্ট হলেও আমার বাপের অনেক টাকা। ঢাকায় আরাম আয়েশে থাকার জন্য সে আমাকে সবকিছুই কিনে দিয়েছে। চাঁদনি মনে মনে বলল, এই জন্যই এত উচ্ছন্নে গেছো তুমি? আধার বলল, সবকিছু নিয়ে এত মাতব্বরি করছিস কেন? চাঁদনি মিনমিন করে বলল, বাপের টাকা দিয়ে ফুটানি মেরে লাভ কি? মানুষকে মানুষ গণ্য করছো না। আমার বাপের টাকা দিয়ে আমি ফুটানি মেরেছি, তাতে তোর বাপের কি? আমার বাপেরও ভাগ আছে তো ব্যবসায়, তাই চিন্তা করতে হচ্ছে। আধার ভয়ানক দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি ভয়ে জানালার সাথে লেগে আধার দাঁতে দাঁত চেপে বলল, খুব শীঘ্রই তোর পাখা ছাড়বো আমি, দাঁড়া তুই। চাঁদনি জানালা দিয়ে বাহিরে তাকালো, উদাস হয়ে আওড়ালো, আমার বাপের টাকা ধ্বংস করে আমিও তোমার মতো খুব মডার্ন হতে পারি দাদা ভাই। অর্পিতা আবুর মতো লাভিশ লাইফ লিড করতে পারি, কিন্তু আমাদের সিদ্ধারে পার্থক্য আছে। রাস্তায় দুপাশে সারি সারি আকাশছোঁয়া দালান। সন্ধ্যার আবেশে ল্যাম্পপোস্টের হলুদাভাব আলো নেমে এসেছে রাস্তায়, ঢেকে দিয়েছে আকাশের তারাতে। চাঁদ আছে, তবুও সে আজ শহরের আলোয় হারিয়ে গেছে। লাইটের আলোয় আকাশের চাঁদ দেখা যায় না। ঢাকা শহরের চাঁদটাকে বড্ড বেমানান লাগে। চাঁদনির কাছে পদ্মা সেতু ক্রস করে যাচ্ছিল ওদের গাড়ি। চাঁদনি পুলকিত দৃষ্টিতে সব দেখে। মনোমুগ্ধ হয়ে পাশে বসে থাকা আধারকে বলল, ঢাকা শহর কি সুন্দর দাদা ভাই? শহর তো সুন্দর, কিন্তু তুই তো না। তোর মতো অসুন্দর বস্তু ঢাকা শহরে ঠিক মানাচ্ছে না। চাঁদনির মুখের হাসি গায়েব হলো নিমিষেই। অসহায় কণ্ঠে আওড়ালো, আমার মতো অসুন্দর মানুষকে এই সুন্দর শহরে আনতে গেলে কেন? গ্রামে রেখে আসলেই পারতে। ঠেকা পড়ে এনেছি, তার উপর আরেকটা প্ল্যান মাথায় এলো। তুই তো এক নম্বরের গাইয়া, এখানকার কিছু জিনিসও না। তোকে চড়া মূল্য বেচে দিতে পারলে আমারই লাভ। বেচে দেবে? হ্যাঁ রে, তবু শিওর হতে পারছি না, যা রূপের ছিরি তোর কিনবেই বা কে বল? চাঁদনির মুখে সেই কালো হলো, আর মুখের হাসি দেখা গেল না ওর। গাড়ি এসে একটা অ্যাপার্টমেন্টের সামনে দামে। দারোয়ান গেটটা খুলে দেয়। পার্কিং লটে গাড়ি থামতেই দুজনে নামলো গাড়ি থেকে। আধার যখন চাঁদনিকে নিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকতে গেল, অ্যাপার্টমেন্টের দারোয়ান ওদের পথ আটকালো। আধারকে দেখে সালাম ঠুকলো। আধার সালাম নেয়। দারোয়ান হেসে বলল, ভালো আছেন স্যার? এত তাড়াতাড়ি চলে এলেন? এমনি, আপনি ভালো আছেন? জি, আপনার দোয়ায়। উনি কে? চাঁদনিকে লক্ষ্য করে বলল দারোয়ান। চাঁদনি আধারের পেছনে লুকিয়ে দারোয়ানের সন্দিহান দৃষ্টিতে দেখল ওকে। চাঁদনির গায়ে একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না চাপানো। আধারের পেছনে লুকানো মুখও দেখা যাচ্ছে না ভালো করে। সচরাচর এই ছেলের সাথে যারা আসে তাদের গায়ে সালোয়ার থাকে না, বড়ই উচ্ছৃঙ্খল থাকে মেয়েগুলো। পোশাকগুলো যাতা অবস্থা থাকে। আধার দাঁড়ানোর দৃষ্টি অনুসরণ করে পেছনে থাকা চাঁদনির দিকে তাকালো। দারোয়ানের চোখের ভাষা বুঝতে বেশ বেগ পোয়াতে হলো না ওকে। প্রতিনিয়ত যা ঘটায় ও, তাতে এই সন্দেহ স্বাভাবিক। আধার গম্ভীর স্বরে বলল, আমার চাচাতো বোন গ্রাম থেকে এসেছে। আপনার সাথে থাকবে? থাকলেও আপনার কি? না মানে, আপনি একজন ব্যাচেলর মানুষ, একা ফ্ল্যাটে মেয়েটা। আধার এমনভাবে তাকালো যেন ওনার মুখের কথা মুখেই রয়ে গেল। আধার চিবিয়ে চিবিয়ে বলল, আমার যেটা মন চাই সেটা করব আমি। আপনি কে? কে হন আমাকে সাবধান করার? যে চাকরি করেন সে চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটও লাগবে না। চাঁদনির হাত থেকে টেনে নিয়ে ধরলো আধার। চাঁদনির কান্না পাচ্ছে, নিজেকে অসহায় লাগছে খুব। অসহায় তো ঘিরে ধরেছে মেয়েটাকে। চাঁদনি এতটাই অযোগ্য, ছেলেটা ওকে স্ত্রীর পরিচয় পর্যন্ত দিল না। কাজল রেখা, পর্ব 2, লিখেছেন তানজিনা ইসলাম। আধারের ফ্ল্যাটটা খুব সুন্দর, তিমিরে ঘেরা আলিশান ফ্ল্যাট। বাইরে থেকে ভৌতিক বাড়ি দেখা গেলেও বদ্ধ জানালা দিয়ে নিভু নিভু আলো অবলোকন করা যায়। আভিজাত্যের ছোঁয়ায় সৌন্দর্যে মরানো রাজকীয় ঝকঝকে ড্রয়িং রুম। ডিজাইনের আসবাবপত্র, ঐশ্বর্যে পরিপূর্ণ দেওয়াল, বিশাল ডাইনিং টেবিলে সবকিছু মিলিয়ে রাজকীয় দৃষ্টিনন্দিত আসবাবপত্র। ড্রয়িং রুমের মাঝ বরাবর বিশাল ঝাড়বাতি, দেখে বোঝা যাবে এখানে বসবাস করার মানুষটি খুব বিলাসবহুল লাইফ লিড করে। চাঁদনি ঘুরে ঘুরে দেখে সবকিছু কি আলিশান, সবকিছু দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। ঝাড়বাতির নিচ বরাবর মাস্টার কাউচ সেট করা, তার মাঝখানে কাচের খচিত টেবিল। চাঁদনি ধীর পায়ে এগিয়ে কাউচের ওপর বসলো। দারোয়ানের দৃষ্টি এখনো ভুলতে পারছে না ও। লোকটা কিভাবে হয়ে চোখে চেয়েছিল ওকে, যেন ও কোনো বাজারি মেয়ে। চাঁদনির কান গরম হয়ে আসে। আসতে না আসতেই প্রথম দিনেই এতটা অপদস্থ হলো ও। সামনে আরো কি কি যে অপেক্ষা করেছে ওর জন্য, তা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কাউচে গা এলিয়ে দিল চাঁদনি। চোখের পাতা বন্ধ করতেই কুকুরের ভোঁ ভোঁ ডাকের শব্দ কানে এলো ওর।
এক লাফে উঠে দাঁড়ালো চাঁদনি। সামনেই সাদা লোমশ আবৃত একটা কুকুর দাঁড়িয়ে আছে, লেজ নাড়ছে সামনে। অথচ মনে হচ্ছে একটা পুতুল। বিদেশি কুকুর হবে হয়তো। আধার করিডোর লক করে এগিয়ে আসে। চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো ওর দিকে, বাহার্ত স্বরে আওড়ালো, ও কি কুকুর ঘরে ঢুকলো কি করে? আমি ঢুকিয়েছি, ওর নাম চ্যাম্প, আমার সাথেই থাকে। চাঁদনি খুব কুকুর ভয় পায়, পুকুরের সামনে থাকলে বিজয় পানিক করে। ছোটবেলাও ও একবার দুষ্টুমি করতে গিয়ে কুকুরে কামড় খেয়েছিল। এরপর যা ইয়া বড় বড় 5টা ইঞ্জেকশন হয়েছিল ওকে দিতে। 1 মাস বেড রেস্টে থাকতে হয়েছিল, আলাদাভাবে খাবার খেতে হয়েছিল। কি যে কষ্টের দিন ছিল সেসব। এরপর থেকে চাঁদনির ফোবিয়া হয়ে গেছে কুকুরের প্রতি। চাঁদনি কাপা গলায় বলল, ও ও কি এ বাড়িতে আমাদের সাথেই থাকবে প্রতিদিন? হ্যাঁ, থাকবেই তো। কেন, তোর সমস্যা কোনো? এভাবে ভয় পাচ্ছিস কেন? আমার ছোটবেলায় থেকে কুকুরে ভয় লাগে, তুমি জানো তো। ভয় পেয়ে লাভ নেই, ও এখানেই থাকবে, ও আমার একাকিত্বের সঙ্গী। তুই এসেছিস কখন চাঁদনি? আজ। অথচ ও শুরু থেকে আমার সাথেই আছে। চাঁদনি বলল, এখন তো তুমি একা না, আমি আছি। এখন তো ওর দরকার নেই, প্লিজ, আমার ভয় লাগে। আমি ওর সাথে এক বাড়িতে থাকতে পারবো না। তুই চলে যা। আমার ওকে বের করা সম্ভব নয়। কোনো কারণ ছাড়া কুকুর পাড়া হারাম দাদা ভাই। আদা ব্যঙ্গ করে বলল, ওরে মাওলানা মুফতি সাহেবা, এতদিন কোথায় ছিলেন আপনি? হাদিস নিয়ে পিএইচডি করে এসেছেন, দেখা যায়। মজা মনে হচ্ছে তোমার, এটা সত্যি। যেখানে তোর মতো কালীকে এখন এখান থেকে পালতে হবে আমাকে, সেখানে একটা কুকুর পালা তেমন কোনো বড় বিষয় না। এই বাড়িতে আমার চেয়েও এই একটা কুকুরের দাম বেশি। লিস্ট ও আমার অনেক কাজে আসে। তোকে তো শুধুই ভাত কাপড় দিয়ে পালবো আমি। কোনো লাভ আছে তুই বল? চাঁদনি নিজের উত্তর পেয়ে যায়, অতিশয় যন্ত্রণা নিয়ে তাকিয়ে আধারের দিকে। বোধ হয়ে আসছে কণ্ঠে বলে, তুমি আমার সাথে এমন বিহেভিয়ার করো, তেমন বিহেভিয়ার মানুষ কুকুর বিড়ালের সাথেও করে না। কালো হয়ে জন্মানোই আমার আজন্ম পাপ। আধার গম্ভীর দৃষ্টিতে তাকালে চাঁদনির দিকে, খড়ফড়ে গলায় বলল, ফালতু কথা রাখ। ওর থেকে দূরে দূরে থাকলেই হলো। ও খুব আদরে, কামড়াতে জানেই না। পোষা কুকুররা হিংস্র হয় না। চাঁদনি কিছু বলল না। আধার সিঁড়ি বেয়ে উপরে উঠল। চাঁদনি পিছু পিছু গেল ওর। একটা রুমের তালা খুলে আধার চাঁদনিকে ডেকে বলল, এই রুমটা তোর, আমি পাশের রুমে থাকবো। সব ঠিকঠাক আছে কিনা দেখ। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি দিল। আধার চলে গেল নিজের কক্ষে। খুব গোছানো একটা রুম। কক্ষে একটা বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আছে। ভালোই সব। একটা পড়ার টেবিলের কমতি অনুভব করলো চাঁদনি। এখন না হয় পড়াশোনা নেই। এসএসসির পর 3 মাসের ছুটি কাটাচ্ছে। কিন্তু কদিন পর তো রেজাল্ট, তারপর কলেজ চয়েস। আচ্ছা, আধার ওকে পড়তে দেবে তো? ভাবতে ভাবতেই বেলকনির দিকে চলে গেল চাঁদনি। আনমনা হয়ে রেলিং ধরে নিচে তাকাতেই মাথা চক্কর দিয়ে ওঠে ওর। ঠিক কততলা উপরে আছে ওর বোঝা যাচ্ছে না। সামনে ফিরতেই চাঁদনি আঁতকে উঠল। আধার শয়তানি হেসে বলল, তোকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দেবো আমি। আমার অপরাধ মুখে মুখে তর্ক করা। আমার এখন কয়তলায় আছি? উপরে 20 তলা। এখান থেকে পড়লে তোকে আর খুঁজেও পাওয়া যাবে না। 2 হাত দিয়ে আধারের বুকে ধাক্কা বসালো চাঁদনি। বড় করে শ্বাস টেনে বলল, এত কাছে আসলে কেন? বিয়ে করেছি, কাছে আসবো না? আমার মুখ দেখলে না তোমার বমি আসে? বমি হয়ে যাবে, আবার সাবধানে। আধার রাগী দৃষ্টিতে চাইলো। চাঁদনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি এখানে কেন এলে? আমার ফ্ল্যাট, আমার বেলকুনি। কিন্তু রুমটা তো আমাকে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, দয়া করেছি তোর ওপর। যখন মন চাই তখন আসবো আমি। কিন্তু তুই আমার রুমে যেতে পারবি না পারমিশন ছাড়া। যেতে চাই না। আধার তর্জনী উঁচিয়ে বলল, তোর গলাটা কোনোদিন টিপে দিব আমি? এত মুখ চলে কেমনে ভাই? আমার মুখটাই তো আছে, আর তো কিছুই নেই। তাই 24/7 ঘন্টা চলতেই থাকে। কাজের কথায় আসো। তুই কি পড়াশোনা করছিস জানো? এসএসসি দিয়েছি এবছর। পড়বি না আর সামনে? যদি তুমি পড়াও অবশ্যই পড়বো। কিছু একটা তো করতে হবে তোকে, ক্যারিয়ার বানাতে হবে, নয়তো যে রূপ তাতে তোর। চাঁদনি বাধা দিয়ে বলল, হয়েছে বুঝেছি, আর বলতে হবে না। 15 দিন পর রেজাল্ট দিবে, এরপর কলেজ চয়েসের কথা ভাববো। আচ্ছা। আধার চলে গেল। চাঁদনি বিছানায় গিয়ে বসে পড়ল। প্রচন্ড খিদে পেয়েছে ওর। সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, এরপর আর পেটে একটা দানা পানিও পড়েনি। চাঁদনির খিদে সহ্য করতে পারে না, অথচ এখানে আসার পর থেকে আধারকে বলতেও পারছে না। সেও সকালেই খেয়েছিল, তাও খাওয়া হয়নি। এখন চাঁদনি খেতে চাইলে চেয়ারে ওকে খোঁটা পেরে কিছু বলে দেবে। এমনিতেও তো কম কথা শোনে না ও। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল বিছানার ওপর। পেটে শব্দ হচ্ছে, ওর পেটে খাবার চাইছে। অথচ চাঁদনি দিতে পারছে না। সিলিং এর দিকে তাকাতে তাকাতে চাঁদনি হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ে মখমলের বিছানায়। চেঁচামেচির শব্দ কানে আসতেই ঘুম ভাঙল চাঁদনি। নিচ থেকে চেঁচামেচির শব্দ ভেসে আসছে। চাঁদনি ধরপড়িয়ে উঠে বসলো। ঘড়িতে 10টা বাজে। 2 ঘন্টা ঘুমিয়েছে ও। চাঁদনি তড়িঘড়ি করে নিচে নামতে গেল। এ বাড়িতে আধার ছাড়া আর কেউ থাকে না। এতগুলো মানুষের কথার শব্দ কোত্থেকে আসছে তাহলে?
বিছানার উপর একটা চিরকুট রাখা, আধারের ঘড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ফ্যানের বাতাসে উড়ে না যায়। চাঁদনি পুরো কুঁচকে সেটা হাতে তুলে নিল। আধারের লেখা, হাতের লেখা। শোন, রাতে আমার বন্ধুরা আসবে। আমি তখন নিচে থাকবো। কিন্তু তুই ভুলেও নিচে নামবি না। আমি আমার বন্ধুদের সামনে নিজের ইজ্জত খোয়াতে পারবো না। কথা অমান্য করলে খবর আছে তোর। এসব কেন বলছি বুঝতে পারছিস নিশ্চয়? বুঝতে না পারলে আয়নার সামনে গিয়ে দাঁড়া, বুঝে যাবি। চাঁদনি মনে হলো ঠাস ঠাস করে কেউ ওর গালে জুতোর বাড়ি বসিয়েছে। এতটা অপমান, এতটা। আল্লাহ তাআলা ওই মানুষটারে বানাইছে, ওরে বানাই নাই? তাহলে এত বৈষম্য কেন হলো ওর প্রতি? ওই মানুষটার সাদা চামড়া আছে, ওর নাই, এটাই ওর অপরাধ, এতেই ও ফাঁসির আসামি। চাঁদনি বিছানার উপর বসে, হাঁটু জড়িয়ে কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওর কি কষ্ট হচ্ছে যে এত অপমান আর গায়ে সয় না। কাছের মানুষই যখন এভাবে পদে পদে হেনস্থা করে, তখন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়। খাবারের সুগন্ধ নাকে আসতেই চাঁদনির পেটের খিদা আরো তরবরিয়ে বাড়ে। কিচেনে রামেন রান্না হচ্ছে, গন্ধ শুকেই ও বলতে পারে চাঁদনির ফেভারিট অনেক। রাতে ভাতও কম করে খায়, মাঝে মাঝে সেটুকুও খাওয়া হয় না। ফলস্বরূপ মধ্যরাতে খিদে লাগে ওর। তখন শিকদার বাড়িতে থাকতো, চুপি চুপি কিচেনে গিয়ে নুডলস রান্না করতো। রাতভর মুভি দেখে দেখে খেত। এখন রামেন পাওয়ার আশা নেই। আধার ওকে নিচে যেতে নিষেধ করেছে, বাট কিছু একটা খেতে পেলেই চলবে। এখন ওকে যা দেওয়া হবে তাই কানটে পিনটে গিলবে ও, এতটাই খিদে পেয়েছে চাঁদনির। বারান্দায় গিয়ে নিচে উকি দিল চাঁদনি। নিচে ৬-৭ জন বসে আছে, আড্ডার মশগুলে তারা। কথাগুলো এখানে পর্যন্ত শোনা যাচ্ছে, মাঝে মাঝে চিল্লানি দিচ্ছে ঘর কাঁপিয়ে। সিঁড়ির কাছে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, চাঁদনিকে দেখতে পড়তেই সে গলা ফেরে ডাকলো, কি ওখানে? চাঁদনি তো ভূতোর। ছেলেটা উপরে চলে এলো চাঁদনির পিছু পিছু। আধার সবার অদৃষ্টে কপাল চাপড়ায়। বকাবকি করে চাঁদনিকে। একটু পর ছেলেটা নিচু নামে। পিছু পিছু চাঁদনিও মাথা নিচু করে নামলো। ছেলেটা এসে ঘোষণা দিল, বন্ধুরা দেখো, আধার রাত বেড়েতে তার ঘরে মিল লুকিয়ে রেখেছে। চাঁদনি মাথা তুলে তাকালো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আধার উগ্র দৃষ্টিতে তাকিয়ে চাঁদনি ঢোক গিলল। অসহায় দৃষ্টিতে বোঝালো ওর কোনো দোষ নেই, পেটের অবস্থা করুন। আধারের 5 জন ক্লোজ ফ্রেন্ড, তার মধ্যে 2 জন মেয়ে, সাবিহা আর তটিনী। 3 জন ছেলে, আমান, মাহাদি, রাবির। চাঁদনির যার চোখে পড়েছে তার নাম আমান। চাঁদনি হাতের তালু কচলাচ্ছে সমাতে, মনে হচ্ছে চামড়া উঠিয়ে ফেলবে। মাহাদি বলল, কে তুমি আপু? আমার পার্সোনাল সার্ভেন্ট। আধারের উত্তরে সবাই ওর দিকে তাকায়। রাবির মুখে হাত দিয়ে বলল, সার্ভেন্ট, তাও আবার পার্সোনাল? আহারে, কি বোঝাতে চাও বন্ধু, এক রাতের জন্য আনছো? ছাতি শিউরে উঠল। আধার তড়িঘড়ি করে বলল, না না, দুষ্টুমি করছিলাম, মানে আমার চাচাতো বোন। নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো চাঁদনি, গভীর স্বরে বলল, চাচাতো বোন ছিলাম, এখন বউ হয়ে গেছি। কি? একযোগে চিল্লিয়ে বলল সকালে। আধার ওর দিকে এমনভাবে তাকালো যেন ও চাঁদনিকে চিবিয়ে খেয়ে ফেলবে। রাবি হুড়মুড়িয়ে বলল, এই আধার, তুই না বলেছিস তুই বিয়ে না করে চলে এসেছিস? তোর বিয়ে হয়নি, তাহলে বউ কোত্থেকে এলো? আধার টু শব্দ করলো না। চাঁদনি দাঁড়িয়েছিল। আমান ওকে আধারের পাশে বসতে বলল। চাঁদনি বসলো না, দাঁড়িয়ে থাকলো। মাহাদি বলল, মিথ্যাবাদী, মিথ্যা বললি কেন? পরপর চাঁদনির দিকে তাকিয়ে বলল, কোন ক্লাসে পড়ো আপু? এই বছর এসএসসি দিয়েছি। আধারে বাচ্চা মেয়েকে বিয়ে করেছিস তুই? আধার কোনো প্রশ্নের জবাব দেয় না। ছেলেগুলো ভীষণ এক্সাইটেড চাঁদনিকে নিয়ে। আধার এই বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, এটা ওরা কোনোমতেই বিশ্বাস করতে পারছে না। চাঁদনি দাঁড়িয়ে থাকতে পারছে না, ওর পা টলছে। কিছু খাওয়া দরকার। টেবিলের উপর রামেন, কফি, বিস্কিট, পিৎজা, অনেক কিছু রাখা আছে। ওরা এখনো খাওয়া শুরু করেনি। চাঁদনি এক খাবলা খাবার হাতের মুঠোয় নিয়ে উপরে দৌড় দিবে। দিলে কি বেশি খারাপ দেখাবে? খিদের চোটে উল্টাপাল্টা চিন্তা আসছে ওর মাথায়। সবাই একে একে পরিচিত হলো চাঁদনির সাথে। তবে একেবারে কর্নারে বসা মেয়েটা কিছু বলল না। পরিচয় না দিয়ে মিষ্টি হেসে বলল, তুমি খুব সুন্দর। চাঁদনির কপালে ভাঁজ পড়ল। মেয়েটা ওকে বাস মারলো? ও তো জানে ও সুন্দর না। অন্তত আধার ওকে পদে পদে বুঝিয়ে দিয়েছে চাঁদনি কতটা অসুন্দর। মেয়েটা এমন বলেছে কেন? চাঁদনি হাসলো তার সাথে, বলল, আল্লাহ বানিয়েছে, আমার হাতে তো কিছুই নেই, ধন্যবাদ আপনাকে। আমি জানি আমি সুন্দর। মেয়েটা বিনিময়ে হাসলো। আধার চাঁদনির দিকে তাকিয়ে বলল, খিদে পেয়েছে তোর? পুরো দিন কিছুই খাসনি তুই। হ্যাঁ, খুব। কিচেনে তোর জন্য পিৎজা আর কফি রাখা আছে, নিয়ে আয়। আমি রামেন খাবো। রামেনও আছে। চাঁদনি কিচেনের দিকে পা বাড়ালো। ওর জন্য বরাদ্দকৃত খাবারগুলো ট্রেটে সাজিয়ে নিয়ে উপরের দিকে পা বাড়ালো। সাবিহা ছোট ছোট করে তাকিয়ে আছে আধারের দিকে। আধার বলল, কি এভাবে কি দেখছিস? খুব সুন্দর মেয়ে বিয়ে করেছিস দেখছি। যখন আমাকে রিজেক্ট করে গ্রামে চলে গিয়েছিলি, আমি তো ভেবেছিলাম কোন প্রিন্সেস ডায়নাকে বিয়ে করে নিয়ে আসবি। তোর বাবা নাকি তোর জন্য মেয়ে ঠিক করে রেখেছিল। তুই তার কথা তুই তার কথা অমান্য করতে পারবি না। এমন মেয়ে ঠিক করেছে, এর তো অন্ধকারে খুঁজেই পাওয়া যাবে না। আমি তো জানতাম তোর চয়েস সবসময় বেস্ট হয়।
তোর যে এত খাটিয়া চয়েস সেটা তো জানতাম না। আধার তাতে দাঁত চেপে তাকিয়ে থাকলো সাবিহার দিকে। কিছু বলছে না ও, তটিনী বাদ সেধে বলল, এই কি বলছিস, পাগল হয়েছিস? শুনতে পাবে, বাচ্চা একটা মেয়ে। শুনতে পাক, শোনার জন্যই বলেছি। মেয়েটার জানা উচিত না তার হাজব্যান্ড এক নম্বরের ফ্রড। আমার সাথে ৩ বছর প্রেম করেছে, আমাকে বলেছে আমার চেয়ে বেটার কাউকে পাবে। ও ওর বাবার উপর ভরসা রাখে। এটা ওর বেটার নমুনা? এ মেয়ে তো আমার পায়ের নখেরও যোগ্য না। আমার প্রতিবাদ করে বলে উঠে পড়ল, ব্রেকআপ কিন্তু তুই করেছিলি সাবিহা, আধারের উপর দোষ দিচ্ছিস কেন? তোর আচরণে কষ্ট পেয়ে কথাগুলো শুনিয়েছিল তোকে। মেয়েটা যথেষ্ট সুন্দর, সবাইকে গায়ের রং দিয়ে বিচার করবি না। কালোরা সুন্দর না এমন ধারণা থেকে বেরিয়ে আয়। আর মেয়েটা কালো না, শ্যামলা। কত মায়াবী একটা চেহারা। খুব মায়া লাগছে তোমার? বন্ধুর চেয়ে স্বল্প পরিচিত একটা মেয়ের বেড়ে গেছে তোমার কাছে। আমান উত্তর দেওয়ার আগে আধা শান্ত গলায় বলল, আস্তে চিল্লা, গলার আওয়াজ এত কেন তোর? বিয়ে করছি দেখে ফাটতেছে খুব। না না, ফাটবে কেন? আমি ভেবেছিলাম তোর বউ দেখে আমার হিংসা হবে। তোর পাশে তো কাউকে মানতে পারি না আমি। বাট ওকে মানতে গিয়ে হাসি পাবে, আমার বুক জ্বালা করবে। একদমই না। কি যে চ্যালেঞ্জ করেছিলি, আমার চেয়ে হাজার কোণ সুন্দরী মেয়ে বিয়ে করবি। আমার চেয়ে সুন্দরী সে, এটা বলিস না। হাসি পাবে আমার। চ্যালেঞ্জে হেরে গিয়েছিস তুই, মেনে নে। আমি আবার পরাজয় মেনে নিলাম। সাবিয়া বিজয়ের হাসি হাসল। আধারে বন্ধুরা চলে যাওয়ার পরও রেগেমেগে আগুন হয়ে এলো চাঁদনির কক্ষে। আজও জেদ্দি মেয়েটার সব জেদ ছাড়বে না ও। সাহস কত! আধার মানা করার পরেও ওদের সামনে গিয়ে ইজ্জত সম্মান সব খেয়ে দিয়েছে ওর। আজ প্রথমবারের মতো আধার হেরে গেছে। জীবনে প্রথম থেকে সবকিছুতে জিতে আসা আধারের অভ্যাস, অথচ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ সাবিয়ার কাছে হেরে গেছে। গোহারা হেরেছে ও। সব হেরেছে চাঁদনির জন্য। থাপ্পড়ে ওর গাল লাল করে দিবে আধার। শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো আধার। চাঁদনি ঘুমোচ্ছিল। ওকে শায়েস্তা করার যে সেন্সিটিভি নিয়ে আধার এসেছিল তা মুহূর্তেই হারিয়ে গেল আধারের। গা ছেড়ে দাঁড়ালো ও। কোমরে হাত দিয়ে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটা ঘুমে কাদা, গালের নিচে দু হাত রেখে ওগর ঘুমে তলিয়ে চুলগুলো পড়ে আছে মুখের উপর। কি আদরে যে লাগছে মেয়েটাকে। মেয়েটা এত মায়াবী। আধার রাগ গলে গেল। এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু মেরে বসলো। চুলগুলো ঠিক করে হাত বুলিয়ে দিল মাথায়। ওর গালে হাত রেখে কিছুক্ষণ দেখলো ওকে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এসি সেরে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। উদাস হয়ে মেঝেতে বসে পড়লো বালিশের কাছটায়। চাঁদনি ডাকলো, দাদা ভাই। আধার পাশ ফিরে তাকালো। চাঁদনি ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে ওর দিকে। চোখের পাতা টেনে খুলতে পারছে না। চোখ বন্ধ করা অবস্থায় বলল, কিছু বলবে? তোর সাহসিকতার জন্য পুরস্কার দিতে এসেছিলাম। আমার বউ পরিচয় পাওয়ার এতটা ডেসপারেট তুই জানতাম না। এতবার মানা করার পরেও ওদের সামনে চলে গেলি। পুরস্কৃত করতে হবে না তোকে। কালকের জন্য তোলা রইলো, এখন ঘুমা। চাঁদনি পুরোপুরি সজাগ হলো এবার। হামি তুলে আধারের দিকে তাকিয়ে বলল, তোমার বউয়ের পরিচয় পাওয়ার জন্য মরে যাচ্ছি না আমি, বিশ্বাস করো। আমার নিজেরই লজ্জা লাগে নিজেকে তোমার বউ ভাবতে। আমি ইচ্ছে করে যাইনি নিচে, তোমার বন্ধু আমাকে দেখে ফেলেছিল। তোমার কি আক্কেল নাই, তাই না দাদা ভাই? দাদা ভাই, এত রাত বেরোতে তোমার চাচাতো বোন একা তোমার বাড়িতে তোমার সাথে কি করছে? একবারও ভেবেছো সবাইকে যে এই পরিচয়টা দাও, ওরা কি ভাববে তোমাকে? তুমি তো পরিচয় দিয়েই শেষ। সাফার করতে হয় আমাকে। খারাপ মেয়ে ভাবে, চরিত্রের ওপর প্রশ্ন তোলে। দারোয়ানের হেয় দৃষ্টি এখনো ভুলতে পারছি না। বৃষ্টিভাবে চুপতেছে এখানে। বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল চাঁদনি। আধার চুপ থাকলো। চাঁদনির গলা কাঁপছে। ও আবার বলল, আমার বন্ধুরা যাতে আমাকে বাজারে মেয়ে না ভাবে সেজন্য বলতে বাধ্য হয়েছি। দারোয়ান তো ভেবেই রেখেছে সেটা। আমি কোনোদিন কোনো ছেলের সাথে কখনো কথাও বলিনি। অথচ তোমার ওই একটা পরিচয় ওরা আমাকে কি কি ভেবে নাই। কখনো ভেবে দেখেছো? সরি, আর কাউকে বলবো না কখনো। তোমার যদি আমাকে বউ বলে পরিচয় দিতে লজ্জা লাগে তাহলে চাচাতো বোন পরিচয়টাও দিও না। ওরা ওদের মতো ভেবে নিক আমাকে। তোমাকে বিয়ে করেছে, শুলে চড়ানোর মতো অপরাধটা আমি করেছি, তার শাস্তি না পেলে কি করে হয়? আধার এবারেও চুপ। একটু মেঝেতে আঁকুবুকু করতে করতে বলল, বুঝেছি। চাঁদনির চোখের কার্নিশ পেয়ে অশ্রু গলিয়ে পড়ছে বালিশে। ভীষণ অসহায়ত্ব নিয়ে প্রশ্ন করলো ও, এমন করো কেন আমার সাথে? মানুষ বলে মনে হয় না আমাকে? কষ্ট লাগে না আমার? আমি না আসলে মানতে পারি না যে আমার বউ কালো। আধার নিশ্চুপ কণ্ঠস্বর। চাঁদনি বলল, এটা আমার দোষ? আমি বানাইছি নিজেকে, বিশ্বাস করো। নিজেকে বানানোর ক্ষমতা থাকলে আমি আমার গায়ের রং খুব ফর্সা করে বানাইতাম। তখন তুমি আমাকে কালো বলে যখন তখন অপমান করতে পারতে না। তুই একটু ফর্সা হতে পারলি না চাঁদ? তুই কেন ফর্সা হলি না? শুধুমাত্র তোর কারণে আজ আমি অপমানিত হয়েছি। সাবিয়া আমাকে অপমান করে চলে গেছে। আমি কিচ্ছু করতে পারিনি, খোঁটা দিয়ে গেছে আমাকে। আমার বউ কালো। তোমার কথাগুলো খুব গায়ে লাগে আমার। ইচ্ছে করে এই কালো চামড়া ছুরি দিয়ে কেটে তুলে ফেলতে। তারপর অনুশোচনা নিয়ে ভাবি,
তোমার মতো সুন্দরের পূজারীর জন্য আমি আমার রুহুকে কেন কষ্ট দিব? নিজেকে কষ্ট দেওয়াও হারাম। আমার আল্লাহ বলেন, তার সকল সৃষ্টি তিনি সুন্দর আকৃতি দান করেছেন। চাঁদনি শক্ত অথচ ভঙ্গুর গলায় বলল। আধার উঠে দাঁড়ালো, ওর মাথায় হাত রেখে বলল, ঘুমা। দরদ দেখিও না, ধরবা না আমাকে, কালো রং লেগে যাবে তোমার, আবার তোমার হাতে। গিরগিটির মতো একবার এরকম বিহেভিয়ার করবা না। তোমার এই নাটকগুলো ভীষণ বিরক্ত লাগে আমার। আধার কক্ষের বাহিরে পা রাখতেই গিয়ে ফিরে তাকালো আবার। চাঁদনি ভেজা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আধার ওর চোখে চোখ রাখতেই বলল, আমি মুক্ত দিব তোমাকে। একটু সময় দাও, বেশি দিন নয়। এই কালির ড্রাম নিয়ে যেতে হবে না তোমাকে। আকিব শিকদারের মনটা ভালো নেই। চাঁদনির জন্য ভীষণ মন পড়ছে তার। কাল এই সময়টাতেও তার মেয়েটা বাড়িতেই ছিল, অথচ আজ নেই। আধার আদৌ ওকে দেখছে তো? অপমান করছে না তো আবার? এসব ভাবতে ভাবতে অসুস্থ লাগছে তার নিজেকে। বড় ভাই ভাইয়ের ছেলের কথা ভেবে নিজের মেয়েকে বানের জলে ভাসিয়ে দেওয়া বাবা তিনি। এত চিন্তা মানাই না তার। কথা রাখতে গিয়ে মেয়েটার উপর অন্যায় করেছে সে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি তার। চোখের পাতা বুঝলেই আজে বাজে স্বপ্ন দেখত। ধর পড়িয়ে উঠে বসতো। অসহ্য একটা রাত কেটেছে তার। সকাল হতেই আধারের নাম্বারে ফোন দেওয়া শুরু করেছিলেন তিনি। চাঁদনির সাথে একটু কথা বলা দরকার, মনটা ভীষণ ছটফট করছে। ওর গলা নড়াচড়া পর্যন্ত শান্তি নেই, অথচ আধার কল ধরছে না। আকিব শিকদার কল দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় ফোন রেখে দেন। ড্রয়িং রুমে নেমে ডাইনিং টেবিলের উপর বসেন। বর্ষা বেগম কিচেনে সকলের নাস্তা বানাচ্ছেন, পরোটা ভেজে। তিনি সেগুলো টেবিলের ওপর রাখতে এলেন। আকিব শিকদারকে অসহায় মুখ করে বসে থাকতে দেখে বললেন, ভাইয়া মন খারাপ আপনার? চাঁদনিটার কথা খুব মনে পড়ছে। আধার কল করেছে আপনাকে? না তো, কাল থেকে একবারও কল করেনি। ও পৌঁছিয়েছে কিনা সেটাও জানায়নি। ছেলেটার উপর বড্ড অন্যায় করেছি আমরা। আকিব শিকদার তড়িৎ বেগে তাকালেন, কণ্ঠ গম্ভীর করে বললেন, আমার মেয়ের উপর অন্যায় হয়নি? সব অন্যায় খালি আধারের ওপর হয়েছে? তা বলছি না, চাঁদনি রাজি ছিল না। এটা যেমন ঠিক, এর সাথে এটাও সত্য। আমার আধারের মতো ছেলেও কখনো পেত না। আকিব শিকদার বুঝলেন তিনি কি ইঙ্গিত করে কথা বলছেন। চাঁদনি সামলা। আধার অবশ্যই ওর চেয়ে সুন্দর। চাঁদনির বিয়ে হলেও এত সুন্দর ছেলে তিনি পেতেন না চাঁদনির জন্য। এটাই খোঁচা মেরে পড়লেন। আকিব শিকদার কথা বাড়ালেন না। বর্ষা বেগমও কিচেনে চলে গেলেন। একটু পর অপূর্ব শিকদার এসে ডাইনিং এ বসলেন। তার পিছু পিছু জবা বেগম আর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। জবা বেগম কিচেনে কোনো কাজে হাত লাগান না। তিনি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খান। রাফিয়া বেগম বর্ষা বেগমকে ঝাড়লেও ওনাকে কিছু বলেন না, কারণ আরমান শিকদার এতে খুব রেগে যায় মায়ের উপর। তার ভাষ্যমতে তার বউয়ের যেটা করতে মন চাইবে সেটাই করবে। তিনি বউ এনেছেন, কাজের লোক আনেননি। জবা বেগম বসে পড়ল সবার সাথে খেতে। রাফিয়া বেগমের খাবার কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্ষা বেগমও কিচেনের কাজ শেষ করে টেবিলে এসে বসলেন। জবা বেগম খাওয়ার মাঝে এক পলক সবার দিকে তাকিয়ে পাশে বসা আরমান শিকদারকে কোনোই দিয়ে গুঁতো দিলেন। উনি তাকাতেই চোখ দিয়ে ইশারা করলেন কিছু। আরমান শিকদার বুঝতে পেরে গলা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, অর্পিতার খোঁজ পাওয়া গেছে। সবাই খাওয়া থামিয়ে তাকালো তার দিকে। অর্ণব শিকদার অবাক হয়ে অবাক স্বরে বললেন, কি করে? ফোন করেছিলাম কাল রাতে আমাকে। কি বললো তোকে? অর্পিতা কোথায় গিয়েছে? পালিয়েছে কেন সে? একটা ছেলেকে ভালোবাসতো, আমাদের ভয়ে বলতে পারেনি। এখন ওই ছেলের ফ্যামিলিও মেনে নিচ্ছে না ওদেরকে। আমাকে সাহায্য করতে বলেছে। ওরা বিয়ে করেছে? হ্যাঁ, ইতস্তত করে বলল আরমান শিকদার। তোর মেয়ের আক্কেল কি রে? আদর করতে করতে এতটাই মাথায় উঠিয়ে ফেলেছিস যে পরিবারের মুখে চুলকানি দেওয়ার পরেও বড় মুখ করে সাহায্য করতে বলছে, বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে নিজে পালিয়েছে, নিজের ঠিকানা নিজে খুঁজে নেবে। তার জায়গা এই বাড়িতে হবে না। অর্ণব শিকদার শক্ত গলায় বললেন। জবা বেগমের মুখ কালো হয়ে গেল। দৃঢ়স্বরে ঘোষণা দিলেন তিনি, এ বাড়িতে জায়গা দিতে হবে না ভাইয়া। এমনি খোঁজ পাওয়া গেছে, সেটা জানিয়ে রাখলাম। আমাদের মেয়ের কথা আমরাই ভেবে নিব। আপনাদের ওপর সে চিন্তার প্রভাব পড়বে না। অপূর্ব শিকদার পুরো কুঁচকে তাকালেন। আকিব শিকদার এতক্ষণ কোনো কথা বলেননি, কিন্তু এবার ওনার রাগ লাগলো কিছুটা। মেয়েটা পরিবারের কথা একবারও ভাবেনি, অথচ তাকে নিয়ে ওদের ভাবনার শেষ নেই। কিন্তু চাঁদনির বেলায় ব্যাপারটা উল্টো। সে কোনো দোষ না করেও এই মানুষটার কাছে সবসময় কথা শোনে। ওনার মেয়ে এমন করলে ওদের চালায় এই বাড়িতে তার নাম পর্যন্ত নেওয়া যেত না। যখন পরিবারের মান সম্মান নিয়ে ভাবছে না ওরা, কালকে চাঁদনি অর্পিতাকে পালাতে সাহায্য করেছে ভেবে কত কথা শোনালো ওকে। এই পরিবারটার কথা ভেবে উনিও চাঁদনির মতের বিরুদ্ধে ওকে বিয়ে দিয়ে দিয়েছেন। শুধু পরিবার পরিবার করেই পুরো জীবনটা কাটালেন তিনি। মেয়ের কথা ভাবার সুযোগ পর্যন্ত হয়নি তাই। পরিবারের কথা ভাবার ঠেলায় খালি উনি নিয়েই বসে আছেন। সব ভাবনা তার, আর কারো ভাবনা নেই পরিবার নিয়ে। আকিব শিকদার গম্ভীর গলায় বললেন, মেয়ে তো তোমাদের কথা একবারও ভাবলো না। সন্তানরা তো অনেক ভুল করেই থাকে, সে ভুল ধরে থাকে বসে থাকলে আমরা মা বাবা হলাম কেন? সন্তানরা মা বাবার ফেলে দিতে পারলেও সন্তানকে ফেলে দেওয়া যায় না। আপনি আমার কষ্ট বুঝবেন না ভাইয়া, মেয়ে জন্ম দিলে বুঝতেন।
আকিব শিকদারের হাত থেমে গেল। পরোটা লোকমা আর মুখে তুলতে পারলেন না তিনি। আধো খেয়েই উঠে দাঁড়ালেন তিনি। সিঁড়ি বেয়ে চলে গেলেন উপরে চাঁদনির কক্ষে। বেডের উপর অসহায় বসলেন। নিজের ফোন বের করলো চাঁদনিকে করতে। মোবাইলে ফোন বাজতে শুরু করলো। বালিশের ওপাশ থেকে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ওনার চাঁদনির হাস্যোজ্জ্বল ছবি। চাঁদনির স্কুলে বিদায় অনুষ্ঠানে দিন দুটো দুজনে সেলফি তুলেছিল। আকিব শিকদার ফোনটা বুকের সাথে চেপে ধরল। চোখের জল গড়িয়ে গাল বেয়ে পড়ল তার। নিঃশব্দে। এই কান্নার কোনো শব্দ হয় না। অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। মেয়েটা রেগে ফোনটাও বাড়িতে রেখে গেছে। আচ্ছা, ও তো ফোন ছাড়া একদিনও থাকতে পারে না। বাবাকে ছাড়া কি একদমই না? ওখানে কি করে থাকছে একা একা? আকিব শিকদার আধারকে কল দিলেন। ধরল না ও। এ পর্যন্ত 50 বার কল দেওয়া হয়ে গেল। আধার এখন ভার্সিটিতে, সম্ভবত কল ধরতে পারবে না। এটা ওনার জানা কথা, তবুও মনকে বুঝ দিতে পারছে না। চাঁদের কণ্ঠ শোনা ভীষণভাবে প্রয়োজন তার। মেয়েটা নিশ্চয়ই বাড়িতে একা আছে, ভয় পাচ্ছে। ও তো কখনো একা বাড়িতে থাকে না। বেডের উপর হাত বুলালেন আকিব শিকদার। চোখের জল গড়িয়ে বেডের ওপর পড়ছে তার। কি ভীষণ যন্ত্রণা! সে যে অসহায়ত্ব। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমি আসলেই তোমার বাবা হতে পারিনি আম্মা? চাঁদনির ঘুম ভাঙল খুব বেলা করে। রাতে ঘুম হয়নি ওর, পুরো রাত কেঁদে পার করেছে। এই সম্পর্কটা গলার কাটা হয়ে ফুটছে। চাঁদনি গিলতেও পারছে না, উগরাতেও পারছে না। ফলস্বরূপ তড়পাচ্ছে, ভীষণ বাজেভাবে তড়পাচ্ছে। আধারে খোঁচা মারা কথাগুলো শুনলে নিজের ওপর কি যে ঘৃণা হয় ওর, চাঁদনি বোঝাতে পারবে না। কেউ বুঝলো না ওকে, কেউ না। চাঁদনি মুখ ধুয়ে ডাইনিংয়ে এলো। টেবিলের ওপর নাস্তা রেডি দেখে ব্রু কুচকালো। প্লেটের পাশে একটা চিরকুট। চাঁদনি চিরকুট হাতে নেয়। নাস্তা করে নিস, ফ্রিজে খাবার রাখা আছে, দুপুরে একটু গরম করে নিলেই হয়ে যাবে। আমার আসতে সন্ধ্যা হয়ে যাবে। ভদ্র মেয়ে হয়ে বসে থাকবি, উল্টাপাল্টা কিছু করলে গলা টিপে দিব আমি তোর। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। নাস্তা হিসেবে স্যান্ডউইচ আর জুস। চাঁদনি ঠোঁট উল্টায়। রুটি বা পরোটা না হলে ওর ব্রেকফাস্টটা আসলে জমে না। পেট ভরে পেট ভরে না মনে হয়। পুরোটা দিন খিদে লেগে যায় পেটে। অপূর্ণ হৃদয় নিয়ে চাঁদনি খাওয়া শেষ করলো। এখন পুরো বাড়িতে ও একা। আঁধারে আসতে সন্ধ্যা হবে। অবশ্য সে কাছে পিঠে না থাকাই ভালো। চাঁদনি স্বস্তি পায়। ওর গায়ের রং নিয়ে কেউ পিঞ্চ মেরে কথা বলে না, বুকে লাগিয়ে লাগিয়ে কথা বলে না। ফোনটা সাথে নেই, থাকলে একটু আকিব শিকদারকে কল দিত চাঁদনি। এই ফোন ছাড়া পুরো দিনটা যে কি করে কাটাবে ও। বিরস ভঙ্গিতে সোফার ওপর গিয়ে বসলো চাঁদনি। টিভি ছেড়ে কিছুক্ষণ কার্টুন দেখলো। চায়ের ক্রেভিং উঠে কিচেনে গিয়ে চা বানিয়ে নিয়ে এলো চাঁদনি। চাঁদনি চুরুত চুরুত করে চা টানে আর ভাবে আধারকে কি করে উচিত শিক্ষা দেওয়া যায়। ছেলেটার প্রতি ওর সব ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। তার জায়গায় জমা হচ্ছে একরাশ ঘৃণা। একটা মানুষ ওকে কতটা ছোট করলে কুকুরের সাথে তুলনা দিতে পারে। চাঁদনির গায়ে কাটা দেয়। টিভি বন্ধ করে কিছুক্ষণ উড়াধুরা গালিগালাজ করে আধারকে। কিছুক্ষণ বিরহের গান শুনতে থাকে, আবার গালিগালাজ করে, আবার গান শোনে। এলোমেলো হয়ে সোফার উপর বসে থাকে চাঁদনি। পা দুটো ঝুলছিল ওর কাউচের নিচে। চাম্প এসে পা মুড়িয়ে বসলো ওর পায়ের কাছে। ছিটকে সোফার উপর উঠে গেল চাঁদনি। হাত দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বলল, এই দূরে যা। ভয় লাগছে আমার। যাও যাও, কাছে আসবে না। আপু, আপু কোথায় তুমি? চাম্প বোধহয় অপমান বোধ করলো, করুণভাবে ডেকে চলে গেল চাঁদনির কাছে। চাঁদনি অবাক হয়ে তাকালো। বাহ, কুকুরটা তো বেশ ম্যানার্স। খালি ওর মালিকটাই কোনো ম্যানার্স নেই। ভেবে চাঁদনি মুখ পাকায়। দুপুরের খাবার খায় না চাঁদনি, শুধু গোসলটা করে নেয় আর জোহরের নামাজ পড়ে। কিছুক্ষণ সেজদায় পড়ে কান্নাকাটি করে। এই বাসিন্দা থেকে মুক্তি পাওয়ার জন্য, আধারের কথার বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বউ নামক সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য, যেটা ওর যোগ্য না। ওর কিছু ভালো লাগছে না। গ্রামের কথা মনে পড়তেই চাঁদনির বুকটা ভেঙে আসে। আধার আসুক, ওকে বলবে চাঁদনিকে গ্রামে রেখে আসতে। এখানে এই বন্দি দশায় ও মারা যাবে। অসহ্য লাগছে ওর সবকিছু। চাঁদনি গিয়ে করিডোরে ধাক্কা দিল। বাইরে থেকে লক করা। আধার ওকে বন্দি বানিয়ে চলে গেছে, যেন চাঁদনি জেলের কয়েদি। একটু পরে আবার চ্যাম্পের দেখা মিলে। চাঁদনি আবার তাকে তাড়িয়ে দেয়। চ্যাম্প চাঁদনির পিছু পিছু ঘোরে। চাঁদনি বোঝে কুকুরটাও চাঁদনির মতো ভুগতে একা। ওর মতোই অসহায়। তাই হয়তো বন্ধুত্ব পাতাতে চাইছে, তবুও চাঁদনির ভয় লাগে। কিছুক্ষণ নিজের কক্ষের বেলকনিতে গিয়ে দাঁড়ালো ও। পুরোটা দিন একা একা কেটে অবশেষে সন্ধ্যা নামলো। চাঁদনি উদাস হয়ে রেলিংয়ে কপাল ঠেকায়। শুনছো আপু? মেয়েলি কণ্ঠ কানে আসতে চাঁদনি হকচকিয়ে আশেপাশে তাকালো। পাশের ফ্ল্যাটের বেলকুনিতে একটা হাস্যোজ্জ্বল মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে হাত নাড়াচ্ছে। মেয়েটা কি যে সুন্দর! চাঁদনি শিউরে হওয়ার মতো নিজের দিকে আঙ্গুল তাক করে বলে, আমি? হ্যাঁ, তোমাকেই ডাকছি। নাম কি তোমার? আমি চাঁদনি। বাহ, বেশ সুন্দর তো তোমার নাম। তুমি ওই ফ্ল্যাটে থাকো? আগে তো কখনো দেখিনি। চাঁদনি বলল, কালকে এসেছি। ও, তুমি আধার ভাইয়ের কি হচ্ছে? চাঁদনি চুপ করে গেল। মেয়েটা সে প্রশ্নের উত্তরের অপেক্ষা করল না। উৎফুল্ল হয়ে বলল, সাথে আসবে মেয়ে? বাইরে থেকে লক করা গেছে। আহারে, বাড়িতে তুমি একা তাই না? জি। আপনার বাড়িতে কে কে আছে?
আমি আর আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আর আধার ভাই কিন্তু খুব ভালো বন্ধু। চাঁদনি মলিন হাসে। মেয়েটা আবার বলল, আধার ভাই আর কে হও বললে না তো? চাঁদনি কথা কাটাতে বলল, আমি চাই মাগরিবের নামাজটা পড়ে নিই। আচ্ছা, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এখানে প্রতিদিন এসো কেমন? গল্প করবো আমরা। আচ্ছা। চাঁদনির মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর একটা মানুষ। শুধু মুখটা না, মনটাও সুন্দর। ওর মতো শ্যামলাকে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, নিচেও করেনি। ওনার মতো যদি সবাই হতো, সাদা কালো পার্থক্য না থাকতো, দুনিয়াটা কত সুন্দর হতো, তাই না? একদিন তো সবাইকে কেড়ে 3.5 হাত মাটির নিচে যেতেই হবে। মাটির শরীর একদিন শেষ হয়ে যাবে, সেদিন সাদা কালোর কোনো পার্থক্য থাকবে না। আধা সন্ধ্যায় ফিরবে বললেও সে ফিরল সন্ধ্যার পর। তখন চাঁদনি ড্রয়িং রুমের সোফার উপর অসহায় হয়ে বসেছিল। চ্যাম্প ওর পায়ের কাছে বসেছিল। এখন আর চাঁদনি ওকে তাড়িয়ে দিল না, ভরসা জুগেছে একটু একটু। কুকুরটা একটু করবে, কিছুই করবে না। ড্রয়িং রুমে কিঞ্চিত অন্ধকার, ইদানিং অন্ধকারটাই ভালো লাগে চাঁদনি। কিচেনে আলো জ্বলছে, সেখান থেকে ঈষৎ আলো আসছে সেখানে। দরজা খোলার শব্দে চাঁদনি বুঝতে পারলো আধার এসেছে। ও সেভাবেই বসে থাকলো যেভাবে বসা ছিল। ড্রয়িং রুম অন্ধকার দেখতেই আধারের কপালে ভাঁজ পড়ে। অন্ধকারেও চাঁদনি বা চ্যাম্প কাউকে খেয়াল না করে লাইট জ্বালাতেই ওরা দৃশ্যমান হয়। আধার আটকে ওঠার ভং ধরে চাঁদনিকে বলল, কতবার বলেছি তোকে অন্ধকারে বসে থাকবি না, তোকে অন্ধকারে দেখা যায় না। বইয়ের চোটে আরেকটুর জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। চাঁদনি অন্যদিকে তাকালো, যেন ও শুনতেই পায়নি, ইগনোর করলো আধারকে। আধার এগিয়ে গেল ওর কাছে, নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, চাচু কল করেছে অনেকবার, ক্লাসে থাকায় ধরতে পারিনি। বেরোনোর পর কল ব্যাক করেছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছিল। চাঁদনি ছোঁ মেরে ফোনটা হাতে নেয়, তড়িঘড়ি করে কল করে আকিব শিকদারকে। মুহূর্তেই কল রিসিভ হলো। যেন ওপাশের মানুষটা চাঁদনির কলের আশায় নিয়ে বসেছিল। আম্মা তুমি? চাঁদনির কল অভিমানে সকল অভিমান গলে গেল। করুণ স্বরে ডাকলো, আব্বু, তোমার কথা কি ভীষণভাবে মনে পড়েছে আমার। আমার এখানে একটুও ভালো লাগছে না। আকিব শিকদার ভাঙ্গা গলায় বললেন, চলে আসো আম্মা, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ আসো, আমাকে নিয়ে যাও। এই ইট পাথরের শহরে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আধার তোমার খেয়াল রাখছে না আম্মু? চাঁদনি এক পলক আধারের দিকে তাকালো। ও কাউচের ওপর বসে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি উত্তর দিল না, বলল, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে, শুধু তোমার বাবাটাই ভালো নেই তোমাকে ছাড়া। সকাল থেকে খুঁজছি তোমাকে, তোমার ফোনটাও রেখে গেছে ওইখানে। মনে ছিল না আনতে, কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া যায় না? নয়তো আমাকে নিয়ে নাও। আধার ফোন কেড়ে নিয়ে চাঁদনির কাছ থেকে আকিব শিকদারের কোমল স্বরে বলল, তুমি চিন্তা করো না চাচু, চাঁদ ভালো আছে এখানে। আর তোমাকে ওর ফোনটা পাঠাতে হবে না, আমি ওকে একটা নতুন ফোন কিনে দেব। তুমি চিন্তা করো না, ও এখন আমার দায়িত্ব, আমার দায়িত্ব আমি ভালোভাবেই পালন করব। আকিব শিকদার আরো কিছু কথা বলে ওপাশ থেকে ফোন কেটে দিলেন। আধার রাগে দৃষ্টি নিক্ষেপ করলো চাঁদনির দিকে। ক্রোধান্বিত স্বরে বলল, চাচুর কাছে আমাকে খারাপ প্রুভ করতে চাইছিলি কেন তুই? কিরকম নাকামি আর কত করবি? চাচুর কাছে ফোন চাইছিলি কেন? আমার কাছে চাওয়া যেত না? আমার বাবার কাছে ফোন চাইবো না তো কার কাছে চাইবো? তোমার দয়া আমার লাগবে না। বিয়ের সময় তো ঠিকই দয়া নিয়েছিস, নয়তো তোর মতো মেয়েকে বিয়ে করতাম আমি? সারা জীবন কুমারী থাকবি, তাই বিয়ে করে দয়া করেছি তোকে। না করলেও চলতো, তোমার মতো জানোয়ারের সাথে বিয়ে করার চাইতে আমি সারা জীবন কুমারীই থাকতাম। আমি জানোয়ার, তার চেয়েও অধম। কালো নয় অ্যাটলিস্ট তোর মতো। সমাজ সুন্দর খোঁজে, জানোয়ার সুন্দর হলেও তার সমাজ অনেক দাম। বাট কালোর ভালো হয়েও লাভ নেই। তোমার কথাগুলো ভীষণ ঘৃণা লাগে আমার। আর আমার তোর মুখ দেখলেই ঘৃণা লাগে। সৌন্দর্যের ছিটেফোঁটাও নেই যার মুখে, তার আবার এত বড় বড় কথা। আধার চলে গেল। আধারের খুব গায়ে লেগেছে চাঁদনির কথাগুলো। ওর খেয়ে ওর বাড়িতে থেকে ওর মুখে মুখে উত্তর দেওয়া। অপমান করে কথা বলার সাহস পায় কোথায় মেয়েটা? আধার কি একটু বেশি লাই দিয়ে ফেলে মাথায় উঠে গেছে তাই? না, আর বাড়তে দেওয়া যাবে না মেয়েটাকে। এত কিসের দেমাক ওর? আধার জানতো সুন্দরীদের একটু দেমাক থাকে, কিন্তু এর তো রূপেরও নেই। বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীর সামনে লজ্জায় পড়তে হয় চাঁদনিকে পরিচয় করতে। আধার যখন এসব ভাবতে ভাবতে কিচেনে গেল, ফ্রিজ খুলে বুঝতে পারলো চাঁদনি দুপুরে খায়নি। আধার তবুও চাঁদনিকে রাতের খাবার খেতে ডাকলো না। এত নখরা উঠাতে পারবে না ও। খিদে লাগলে নিচে এসে খেয়ে নেবে, এত নাটক দেখার সময় নেই ওর। এমনিতেও জীবনে অশান্তির শেষ নেই ওর। আধার যখন খেয়ে উঠে চলে গেল, তখন চাঁদনি কিচেনে এলো। ওর পেট ভীষণ অশান্ত, খিদের জ্বালা বড় জ্বালা। এখানে রেগে থাকা মানে নিজেকে নিজে কষ্ট দেওয়া। এর চেয়ে নিজের ভাগটুকু নিজে বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। চাঁদনি কবাব ভাত খেলো, পাচ্ছে না। আধার চলে আসে। ইদানিং ওর উপস্থিতিও চাঁদনির জন্য কেমন অশান্তির, অপমানের। আধারের বিষপাক্ষ চাঁদনির বুকে জ্বালা ধরিয়ে দেয়। নিজের অস্তিত্ব খামতি গুলোর ওপর প্রশ্ন তোলে।
কিচেনের সবগুলো গুছিয়ে চাঁদনি বেরিয়ে এলো, সিঁড়ির কাছে এসে দেখলো আধার জ্যামকে খাবার দিচ্ছে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসে। আসলেই আধার ঠিক বলেছিল, এ বাড়িতে একটা কুকুর যা দাম আছে, ওর সেতটুকু দাম নেই। কুকুরকে হাতে নিয়ে খাবার খাইয়ে দেওয়া হচ্ছে, অথচ ওকে ডাকতে পর্যন্ত মানুষের ইগো হার্ট হয়। আধারকে পাশ কাটিয়ে ওপরে উঠতে গেল চাঁদনি। সরি চাঁদ। চাঁদনি থেমে যায়, পিছু না ফিরেই বলল, কি বললে শুনতে পেলাম না। সরি বলেছি। কেন? খারাপ লাগছে আমার। তোকে ইদানিং বেশি কথা শোনাচ্ছি আমি। জুতো মেরে গরুদান করছো? ব্যাপারটা তেমন না। তুই কি ভাবিস আমাকে নিয়ে? সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বাট তুই বেশি মুখে মুখে কথা বলিস, রাগ লাগে আমার। মুখটা একটু বন্ধ রাখা দরকার তোর। তাহলে আমি তোকে কথা শোনাবো না আর। মানে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবা আর আমি চুপ থাকবো? আমার কিছু বলা যাবে না, চুপ করে তোমার খোটা শুনতে হবে? মিথ্যা বলি একটা কথাও? তুই নিজেই বল, তুই কি খুব সুন্দরী যে আমার তোকে নিয়ে মিথ্যা প্রশংসা করতে হবে? সত্য কথা সহ্য করতে পারিস না সেটা আমার দোষ? আমি কখনো তোকে খোঁটা দেই না। বেশ, সত্যিটাই বলি যে তুই কালো। মিথ্যে প্রশংসা করে তোকে খুশি করে লাভ আছে বল? চাঁদনি মাথা নোয়ায়, ঠোঁটের কোণে ছড়ায় বিষাদ হাসি, ঠোঁট কাঁপছে ওর। কান্না পাচ্ছে ভীষণভাবে। চাঁদনি কাঁদে না। আধার আবার বলল, কাল আসার সময় ফোন নিয়ে আসবো, সকালে বুয়া আসবে। তোর একা লাগবে না আর। চাঁদনি চুপ করে থাকলো, কিছু করলো না। তো রাতে একা ভয় লাগে? আধার মনোযোগ চ্যাম্পের দিকে। না, লাইট জ্বালিয়ে ঘুমাস দেখি। বুয়া রাতে থাকবে, ভয় লাগবে না তোর আর? আগেও থাকতো। না, তুই ভয় পাস তাই থাকবে। আমার জন্য চিন্তা করছো দেখি অনেক। তাচ্ছিল্য করে বলল চাঁদনি। আধার খড়খড়ে গলায় বলল, কারণ আমি তোর কথা ভাবি, ভালোবাসি তোকে। চাঁদনি এবার পেছন ফিরে তাকালো আধারের দিকে, পাংশুটে মুখে বলল, ভালোবাসো? এটা কেমন ভালোবাসা? ভালোবাসা মানুষের সাথে এমন বিহেভিয়ার করা যায়? আমি তোকে ভালোবাসি, তবে বউ হিসেবে না। এটা অন্যরকম ভালোবাসা। তোমার কোনো রকম ভালোবাসা লাগবে না আমার আধার ভাই। যে ভালোবাসা বারংবার আমার কমতিগুলো নিয়ে খোঁটা দেয়, আমাকে অপমান করে, সে ভালোবাসা আমার চাই না। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আধার মাথা তোলে, কষ্টা চাওয়া তেমন প্রভাব ফেললো না বোধহয় ওর উপরে। ও আগের মতোই কুমুট স্বরে আওড়ালো, তুই পরের জন্মে ফর্সা হয়ে জন্মাস চাঁদ। আমি তোকে সেই জন্মে বউ হিসেবেই ভালোবাসবো। পরে জন্ম বলতে কিছু হয় না। তাহলে এই এক জীবনে তোকে আমার আর ভালোবাসা হলো না। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো আধারের দিকে। খুব ধীরে ৪-৫ সিঁড়ি উপরে উঠল। পা দুটো চলছে না ওর। ইদানিং ওর নিজেকে পাথর মনে হচ্ছে। মনে হয় যেন ও একটা যন্ত্র মানব, যার কোনো অনুভূতি নেই। তবে চাঁদনির অনুভূতি এখনো জীবিত আছে। মাঝে মাঝে ওর ভীষণ কান্না পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। তবে এই পাষাণ মানুষটার সামনে ও নিজের কান্না গিলে ফেলে। শক্ত দেখানোর চেষ্টা করে নিজেকে। মানুষটা ওকে ভাঙতে দেখলে জোড়া লাগাতে আসবে তো দূরে থাক, উল্টো আরো ভেঙে দিতে চলে যাবে। পরের দিন বুয়া এলেও তার সাথে চাঁদনির তেমন কোনো কথা হলো না। সে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকলো। চাঁদনি উদাস হয়ে বসে থাকলো এক জায়গায়। বেলকুনিতে গিয়ে গতকালের মেয়েটার খোঁজ করলো, না পেয়ে চাঁদনি মন খারাপ হয়। মেয়েটা বলেছিল গল্প করবে ওর সাথে, ও যাতে বিকালে গিয়ে বেলকুনিতে দাঁড়ায়। চাঁদনি দাঁড়িয়ে থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে মেয়েটার আশায়। মেয়েটা এলোই না। হয়তো ভুলে গেছে ওর কথা, সবাই খালি ওকে ভুলেই যায়। সন্ধ্যার আধায় চাঁদনিদের জন্য একটা ফোন নিয়ে এলো। চাঁদনি তেমন কোনো উৎফুল্লতা দেখালো না, ওর চঞ্চলতা কমে গেছে ইদানিং। আধার নিজেও সেটা খেয়াল করেছে, কিন্তু বলে না কিছু। চাঁদনি সারাদিন নিশ্চুপ হয়ে বসে থাকে, কথা বলে না কারোর সাথে। সারাদিন এক কোণায় বসে ফোন দেখে। আকিব শিকদারের সাথে কথা বলে, মোবাইল দেখতে দেখতে বিরক্ত হয়ে টিভি খুলে বসে কার্টুন দেখে। একা থাকতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে ও। আধারের খারাপ লাগে, ওর এই অবস্থা থেকে রিগ্রেট হয়। চাঁদনি এমন ছিল না, আধার ওকে এমন বানিয়ে ফেলেছে। কথা বলতে গেলেই আধার ওর গায়ের রং নিয়ে খোঁটা দিত, বুঝিয়ে দিত কতটা ঠেকায় পড়ে এ বিয়ে করতে হয়েছে ওকে। চাঁদনি আর শুনতে চাই না সেসব। মানুষের ধৈর্যের একটা লিমিট আছে, চাঁদনির সে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আধারের সাথে একেবারে কথা বলা কমিয়ে ফেলেছে। বলতে গেলে ধরতে গেলে বলেই না। সদস্য দুজন বাড়ির, অথচ যোজন যোজন দূরত্ব দুজনের মধ্যে। এই দূরত্বটা চাঁদনি নিজেই তৈরি করেছে। চাঁদনি গ্রামেগঞ্জে মূর্তি পাখির মতো বড় হওয়া একটি মেয়ে, যার জীবনে এই ১৭টা বসন্ত কেটেছে মুক্ত বাতাসে। আধারে সকলে বেরিয়ে যায় চাঁদনিকে বন্দি করে। এরপর থেকে কাটে চাঁদনির বন্দি জীবন। চাঁদনি উড়ার জন্য পালক ঝাপটায়, কিন্তু এই বদ্ধ করে ওকে বন্দি করে ফেলেছে। দম বন্ধ হয়ে আসে ওর। চাঁদনির উদাস হয়ে বেলকনিতে বসে থাকে। রেলিংগুলো শিকল মনে হয়েছে ওর কাছে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে চাঁদনির যন্ত্রণাগুলো আরো বেড়ে যায়। সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমে। কেন এই বন্দি জীবন? ভালোবাসার সংসার সে দিল না চাঁদনিকে। এই বিশাল পৃথিবীতে একটা মানুষ ওকে ভালোবাসার নেই। উপরওয়ালা আমাকে রূপ দিল না, একটু ফর্সা গায়ের রং দিল না, কারো ভালোবাসা পাওয়ার ভাগ্যও দিল না। খালি দিল চোখ ভর্তি কান্না, প্রাপ্তির খাতায় শূন্যতা আর একটা মন্দ ভাগ্য।
15 দিন এভাবেই কাটলো। আর চাঁদনির যে রেজাল্টের দিন, চাঁদনি চিন্তায় চিন্তায় সকালের খাবার পর্যন্ত খেতে পারেনি। রাতেও তেমন একটা ঘুম হয়নি ওর। ভালো একটা কলেজে পাওয়ার জন্য ভালো একটা রেজাল্ট খুব দরকার। এই পড়াশোনা ছাড়া চাঁদনির আর কিচ্ছু নেই। আধার আজ ভার্সিটিতে যায়নি, ওর বন্ধুদের সাথে আজও হ্যাং আউটে গিয়েছে। চাঁদনিকে খেতে বলেছে, ও সকালে থেকে চাঁদনি খাচ্ছেই না। ওর একটা কথা, রেজাল্ট দেখার পর খাবে, গলা দিয়ে খাবার নামবে না। 10টার দিকে রেজাল্ট বেরোলো। চাঁদনি তখনও বিরাস মুখে ড্রয়িং রুমে বসে আছে। আধার ল্যাপটপ হাতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আধার সেই ওর মাথায় গাঁটটা মারলো, অস্থির হয়ে পড়ল। কিরে বেয়াদব, আমার চেয়ে বেশি নাম্বার পেলি কি করে তুই? কত পেয়েছি? 5 এসেছে। শুধু 5 না, গোল্ডেন এসেছে। মোট নাম্বারে 1250। আমি 40 পেয়েছিলাম 6 বছর আগে। আমার চেয়ে 10 নাম্বার বেশি পেলি কি করে? পুরো ফ্যামিলিতে আমি সব কাচিনদের চেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম, আর তুই আমার রেকর্ড ভেঙে দিলি। চাঁদনি পিটপিট করে পলক ঝাপটালো। কথাগুলো মাথায় ঢুকতেই খুশিতে চিল্লানি দিল ও। এক লাফে দাঁড়িয়ে হড়বড় করে বলল, তুমি সত্যি বলছো দাদা ভাই? 100% সত্যি। চাঁদনি চল চল চোখে দৃষ্টিতে তাকালো আধারের দিকে। উৎফুল্ল হয়ে কল দিল আকিব সর্দারকে। আধার মলিন হাসে ওর খুশি দেখে। মেয়েটা অনেকদিন পর হাসতে দেখলো ও। হাসি খুশি মেয়েটার হাসি যেন পূর্বের মতোই উবে গিয়েছিল কোথাও। আজ অনেকদিন পর মেয়েটা এই অসীম আনন্দ ঠোঁটে ঠিকরে পড়ছে হাসি। দিনটা ভালো গেল আধারের। চাঁদনির কলেজ চয়েস দিচ্ছিল আধার। চাঁদনি ওর পাশে গালে হাত দিয়ে বসে আছে। ওর দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনের দিকে। আধারের কিবোর্ডে আঙুল চালিয়ে বলল, ফার্স্ট চয়েস সিটি কলেজ দেই। চাঁদনি নাকচ করে বলল, ওমেন কলেজ দিলে ভালো হতো না? কেন? তোর নাম্বার ভালো, সিটি কলেজে চান্স পাবি। ঢাকার টপ কলেজগুলোর মধ্যে সিটি কলেজ সবার আগে। রেজাল্টের দিক দিয়েও সবার চেয়ে এগিয়ে আমি সিটি কলেজে দিচ্ছি, কেমন? ওমেন দাও না কেন? আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না। চট্টগ্রামেও আমি গার্লস স্কুলে পড়তাম। আর তারপর কুচকে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি নিরীহ মুখ। আধার বাঁকা চোখে তাকিয়ে রইল। সারা জীবন ঘরকনে হয়ে থেকে যেতে হবে এমন কোনো কথা নেই। ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না মানে কি? এই যুগে এসে এইসব কথা বলছিস? যেখানে নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, ছেলেদের সাথে তারা তাল মিলিয়ে সব সেক্টরে জব করছে। চাঁদনির চোখ মুখে পরিবর্তন হলো না। অর্থাৎ ও ওমেন কলেজেই পড়বে। আধার চাঁদনির কথা শুনল না। ফার্স্ট চয়েস সিটি কলেজেই দিল। 2 নাম্বারে বিকারুন্নেসা, 3 নাম্বারে ওমেন কলেজ। চাঁদনি মুখ কালো করে চাইলো আধারের দিকে। আধার মুখ পাকিয়ে বলল, তোর কি মনে হয় সিটি কলেজে পড়লে ছেলেরা তোর পিছু পিছু করবে, বন্ধুত্ব করতে চাইবে বা প্রেমের প্রস্তাব দিবে? তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। এই দুনিয়াতে সবাই সুন্দর খোঁজে, তুই সুন্দর না চাঁদ। আমি জানি আমি সুন্দর না, এটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। চাঁদের গভীর স্বর। আধার বলল, তুই ভুলে যাস তো? মনে করিয়ে দিলে কি হয়? সারা জীবন গার্লস স্কুলে পড়েছিস তো, তাই উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে। বাট ট্রাস্ট কর, একটা ছেলেও তোর দিকে ফিরে চাইবে না। সবাই ওই সুন্দরদের পেছনেই ঘুরবে। কলেজে কত কিউট কিউট মেয়ে ভর্তি হবে, ওদের ভিড়ে তোকে দেখার সময় কোথায় থাকবে? কোনো ছেলে আশেপাশে ঘেঁষবেও না তোর। এতটুকু বলে থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, তুই এটা ভেবে ফ্রাস্ট্রেটেড হচ্ছিলিস না তো যে ছেলেরা সবাই তোকে নিয়ে মজা উড়াবে এখানে? আমি যে ঘরে থাকি সে ঘরে মানুষই প্রতিনিয়ত আমাকে নিয়ে মজা উড়ায়, তামাশা করে আমার ফিলিংস নিয়ে। সেখানে বাহিরের মানুষ দ্বারা কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি। চাঁদনির সিটি কলেজে চান্স হয়েছে, তবুও ওর মনটা খারাপ। ওর চেয়েছিল ওমেনে পড়তে, আধার দিল না। ওর ইচ্ছের কোনো দামই নেই এই বাড়িতে। ওরই তো দাম নেই। বাড়ির মালিক উঠতে বসতে তুচ্ছ তাচ্ছিল্য করে ওকে। তবুও ও কোন কলেজে পড়বে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার পর্যন্ত ওর নেই। এই তো ওর জীবন, চয়েসটাও ওর হওয়া উচিত। চাঁদনি একবার আকিব শিকদারকে জানিয়েছিল ব্যাপারটা নিয়ে। ওর মাথা থেকে বিষয়টা যাচ্ছেই না। ও ছেলেদের সঙ্গে একটুও পছন্দ করে না। চাঁদনি আসলেই ঘরকনে হয়ে গেছে। ওর কোনো বন্ধু হয়নি কোনোদিন। ছেলে বন্ধু তো দূরে থাক, মেয়ে বন্ধুও হয়নি। সারা জীবন মানুষের কথাই ভারে গুটিয়ে থেকেছে। আকিব শিকদার প্রথমে বলেছিলেন চাঁদনি ওমেনে পড়তে চাইলে ওখানেই পড়ুক। মেয়েদের কলেজে পড়লে ও সে নিজেও নিশ্চিন্ত থাকতে পারবে। মেয়েটা গ্রামের স্কুলে যেভাবে গুটিয়ে থাকতো, শহরে কিভাবে খাপ খাওয়াবে? কিন্তু আধার উল্টোপাল্টা বুঝিয়ে রাজি করিয়েছে তাকে। চাঁদনি আসার সময় ওর একাডেমির প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েই এসেছিল। আধার আবার রেজাল্ট বেরোনোর পর চাঁদের স্কুল থেকে টিসি আনিয়েছে। তাই ভর্তি নিয়ে বেশ প্যারা খেতে হয়নি চাঁদনিকে। ভর্তি সংক্রান্ত যা যা দরকার তা আধার নিজেই করেছে। চাঁদনিকে বলতে হয়নি কিছুই, চিন্তাও করতে হয়নি। আধার নিজেই অফার করেছে আজকে একবার চাঁদ থেকে কলেজ থেকে ঘুরে আনবে, কাগজপত্র জমা দিয়ে আসবে। চাঁদনি রাজি না হতে চেয়েছিল, কারণ আধার ওকে নিয়ে হাঁটতে ফার্স্ট্রেটেড ফিল করে। ওকে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি এটার দোহাই দিয়ে যাবে না বলেছিল। আধার আবার কথা শুনিয়ে দিয়েছে। আধারকে চাঁদনির বুঝে আসে না।
এই পারে না ওর জন্য দেহ থেকে কিডনি বের করে পিস পিস করে কেটে লবণ মরিচ দিয়ে ওকে রান্না করে খাইয়ে দিতে। আবার ওকে দুচোখে সহ্য করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে গায়ের রঙকে খোঁটা দেয়। ছেলেটার মাথায় আসলে সমস্যা আছে ভাবলো চাঁদনি। আবার ওর কলেজে যেতেও ইচ্ছে করেছে। নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছে কার না থাকে। সেখানে তো চাঁদনি জীবনটাকেই কোনোদিন উপভোগ করতে পারেনি। চাঁদনি রেডি হয়ে বেরোলো কক্ষ থেকে। সকাল 10টা বাজে। চাঁদনি অনেক লেট করে ঘুম থেকে ওঠে। কারণ ওর পুরো রাত মোবাইল টিপতেই হয়, রিলস দেখতে হয়, কত কাজ ওর। কিন্তু আজ আধার ওকে 8টা বাজে ডাক দিয়েছে। চাঁদনির ঘুম পাচ্ছে, বারবার হামি তুলছে ও। একবার ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল। 4 ঘন্টাও ভালো করে ঘুম হয়নি। আধার চাঁদনিকে ডাকতেই আসলো। বারান্দায় দেখা গেল ওদের। আধার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল ওকে। সাদা রঙের সালোয়ার পরেছে চাঁদনি, চুলগুলো পনিটেল করে বাঁধা। শ্যামলা মুখে নেই কোনো কৃত্রিম সাজ, কাজল কিছু নেই। শুধু সাদামাটা স্নিগ্ধ মায়াবী একটা মেয়ে। তারপরেও আধারের মায়া লাগলো না। ওর চোখে চাঁদনির সামনে ত্বক ছাড়া আর কোনো রূপ ধরা পড়ে না। অন্য রঙের কাপড় নেই তার। এই বিধবার পোশাক পরতে হবে কেন তাকে? চাঁদনি একবার নিচের দিকে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, আছে তো। কেন, এটাতে সমস্যা কি? আমার তো এই ড্রেসটাই ভালো লাগে, কমফোর্টেবল। গরমে পরেও আরাম পাওয়া যায়। আধার চাঁদনির নরম কথাগুলো আমলে নিল না, নিষ্ঠুরের মতো বলল, তুই কমফোর্টেবল ফিল করলো আমি ফিল করতে পারছি না। সাদা রঙের পোশাকে আরো বেশি কালো লাগছে তোকে। ডার্ক কালারের কিছু পরে আই চা। চাঁদনি বিপদ দৃষ্টিতে তাকালো আধারের দিকে, অপমানে স্তব্ধ হয়ে। মুখ দিয়ে অনেক কথা বের হলো না। সময় পেরোতেই জেদ্দি কোমর সরে আওড়ালো, না আমার এটাই ভালো লাগে তাই আমি এটাই পরবো। কালো লাগলে আমাকে লাগবে, তোমাকে না। তোমার এত চিন্তা কিসের? ফালতুমাই করবি না তুই, যেটা বলেছি সেটা কর। তুমি যেটাই বলবে সেটাই আমাকে মানতে হবে কেন? এমন তো কোনো কথা নেই, বাইরে অনেক গরম। আর এই ড্রেসে কমফোর্টেবল ফিল করেছি এখন, তাই আমি এটাই পরবো, তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদনি ঔদ্ধত্য দেখালো। আধারে খুব গায়ে লাগলো। মেয়েটা খালি মুখে মুখে উত্তর দেয়। আসমি কেঁপে হেসে বলল, চিন্তা নেই আমার, থাপড়ে তোর গাল লাল করে দেবো আমি, বেয়াদব। মুখে মুখে এত তর্ক করিস কেন? মুখ সেলাই করে দেবো একদম। তোর এত জেদ কিসের রে? এই তো তোর রূপের বাহার তোর। যাবি তো ঠিকই আমার সাথে। উজ্জ্বল কালারের ড্রেসে শুধু ফর্সাতেই মানায়। তুই আরো পরেছিস সাদা, বিশ্রী লাগছে তোকে। সবাই বলবে একটা কালির ট্রাম নিয়ে ঘুরছে আমি। চাঁদনির চোয়াল শক্ত, অথচ চোখ থই থই অশ্রু। জীবনে এই পর্যায়ে এসে সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমালো ওর। অসহায়ত্ব ঘিরে ধরল মেয়েটাকে। আল্লাহ তালা তার গায়ের রংটা একটু ফর্সা দিল না কেন? কি অপরাধ ছিল চাঁদনির? কেন ও এভাবে উঠতে বসতে কথা শুনেছে নিজের গায়ের রং নিয়ে? চাঁদনিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আধার চোখ পাকালো। তর্জনী উঁচিয়ে বলল, লিসেন, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মানতে চলতেই হবে। আমি যেটা বলবো সেটাই মানতে হবে। শিকদার বাড়ির মতো এখানেও নিজের মন মর্জি করবি এমনটা হবে না, বুঝেছিস? মাথায় ঢুকেছে, না ঢুকলে ঢুকিয়ে নে, নয়তো ফল খুব খারাপ হবে। আমার প্রতিশোধ পরায়ণতা তুই সহ্য করতে পারবি না। চাঁদনি যন্ত্রের মতো পা ফেলে কক্ষে চলে গেল। আদার বাঁকা হাসলো, এই তো, এটাই তো চেয়েছিল ও। চাঁদনি ওর সব কথা মানবে, মানতে বাধ্য হবে। আধার বাধ্য করবে, মুখে মুখে তর্ক করা, জেদ দেখানো সব ছোটাবে। এই মেয়ের উড়াউড়ি বন্ধ করতে হয়, তা আধার ভালো করেই জানেন। সব টানা ছেড়ে দিবে ও। আধার বিজয়ী বেশে সিঁড়ি পেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে সোফার উপর বসে টিভি অন করলো। পরক্ষণেই চাঁদনিকে ধূপধাপ পা ফেলে নিচে আসতে দেখা গেল। আধার ঘাড় পাকিয়ে চাইলো, চাঁদনি কিচেনে গেল। কিছু একটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। আবার আধারের ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। ও নিজের কথা রাখতে পেরেছে, এটাই ওর জন্য যথেষ্ট। ড্রেসিং টেবিলের উপর 2 হাত থেকে আয়নার দিকে তাকিয়ে আছে চাঁদনি। ওর গা মৃদু কাঁপছে। গাল দুটো চকচকে ভেজা, চুলগুলো এলোমেলো, অথচ নাক ফুপাচ্ছে। নিজের প্রতিবিম্ব দেখে নিজের উপরে রাগ হচ্ছে খুব করে। আসলেই তো, সাদা কাপড়ের শ্যামা রংটা কালো মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় গায়ের রংটা বেশি ডার্ক মনে হচ্ছে। কালো রংটা ফুটেছে খুব। আসলে তেমন না, চাঁদনিকে সুন্দরই লাগছে। সাদা কাপড় কাকে না সুন্দর লাগে, কিন্তু আধারের কথাগুলো তীরের মতো ঢুকে গেছে ওর মস্তিষ্কে। চাঁদনি ঠাস করে চড় বসালো নিজের গায়ে সর্বশক্তি দিয়ে। একবার, দুবার, তিনবার, পরপর অনেকবার। একটু পর ক্লান্ত হয়ে নিজেই থেমে গেল। মুখটা খুব চলছে, মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। তবে তার হৃদয়ের জ্বলন থেকে খুব কম। মনের যন্ত্রণার সামনে এই যন্ত্রণা কিছুই না। অপ্রকৃতস্থ হয়ে চাঁদনি নিজের চুল টেনে ধরল। দুপা মুচড়ে অসহায়ের মতো বসলো মেঝেতে। চোখের পানি গল্পে মেঝেতে ঝরে পড়ে। ড্রেসের বুকটার কাছটাই ভিজে গেছে। চাঁদনি হেঁচকি তুলল। আধারে ওর গায়ে হাত তুলতে হয় না, শয়তানটা ওকে কথা দিয়েই মেরে ফেলে। চাঁদনি একদিন সত্যিই মরে যাবে, আর সহ্য করতে না পেরে। চোখ মুছে উঠে দাঁড়ালো চাঁদনি এলোমেলো ভঙ্গিতে। সবগুলো সাদা ড্রেস বের করলো আলমারি থেকে। ওর বেশিরভাগ ড্রেস সাদা।
এ বাড়িতে আসার পর অনেকবার পড়েছে ও। ছোটবেলায় চাঁদনি বেশিরভাগ সাদা রঙের কাপড় পরতো, দুপাশে দুটো ছুটি করতো। ওর বাবা মিষ্টি এসে ওকে প্রিন্সেস ডাকতো, বলতো চাঁদনিকে সাদা ড্রেসে ডিজনি প্রিন্সেস টিয়ানার মতোই লাগে। এরপর থেকে চাঁদনির ফেভারিট রং সাদা হয়ে যায়, আর ফেভারিট ডিজনি প্রিন্সেস হয়ে যায় টিয়ানা। কিন্তু বাবা মিথ্যে বলতো। কেন মিথ্যে বলতো? চাঁদনি কষ্ট না পাওয়ার জন্য। মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ কি? আধারের মতো সত্য বলে দিলেই তো হয় যে ওকে সাদা ড্রেসে কালির মতো লাগে। সেটা শুনে অভ্যস্ত হয়ে গেলেই তো আজ চাঁদনি কষ্ট পেত না। আজ প্রথমবার শুনেই তো এত কষ্ট লাগছে। চাঁদনি অনেকগুলো ড্রেস, সাদা রঙের, তবে ভিন্ন ভিন্ন ডিজাইনের। সবগুলোই ড্রেস ওর বাবার নিচে চুজ করে কিনে দিয়েছিল ওকে। সাদা ড্রেসের স্তূপ হয়ে আছে মেঝেতে। চাঁদনি লাইটার দিয়ে আগুন চালিয়ে দিল। একটু আগেই কিচেন থেকে লাইটারটা নিয়ে এসেছে ও। দাউ দাউ করে আগুন জ্বলছে। ওর স্নিগ্ধতা, শুভ্রতা আর ভালোবাসার পছন্দের জিনিসগুলো পুড়ে ছারখার হয়ে যায় ওর চোখের সামনে। চাঁদনি হাঁটু মুড়ে বসে থাকে আগুনের সামনে। এই আগুন শুধু কাপড়গুলোকে জ্বালিয়েছে না, জ্বালিয়ে দিচ্ছে চাঁদনির হৃৎপিণ্ড, সমস্ত সত্তা। ওর ধারণ করা কালো রঙের কলঙ্ক সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় এই দাবানলে। আধার নিচে বসে অপেক্ষা করছিল চাঁদনি নেমে আসার। দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কপালের ভাঁজ ফেলে চাইল ও। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। আধার সাত পাঁচ কিছু না ভেবে দৌড় দিল উপরে। চাঁদনির কক্ষের সামনে গিয়ে হতভম্ব হয়ে দেখলো সবকিছু চাঁদনি পাথরের মতো বসে আছে আগুনের সামনে। আধার গিয়ে টেনে তুললো ওকে। চাঁদনি ছাড়া মেরে ছাড়লো ওর হাত, দূরে সরে দাঁড়ালো ওর থেকে। আধার দৌড়ে জগ নিয়ে এলো, নিচে থেকে জগের পানি সব ঢেলে দিল আগুনের ওপর। আগুন নিভলো, তবে নিভু নেবু ধোঁয়া বেরোচ্ছে পোড়া কাপড়গুলো থেকে। কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিছু আধপোড়া অবস্থায় আছে। চাঁদনি কাঁপছে। আধার বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এই মেয়ে এতটা ডেঞ্জারাস? ওর চাচা আদরের আদরে এতটা জেদি বানিয়ে ফেলেছে ওকে। আধার ভেবেছিল চাঁদনিকে একটা ধমকেই নরম করে ফেলবে। ওর গায়ের রং নিয়ে খোঁটা দিলে এমনিতেও দুর্বল হয়ে যায়, কিন্তু এই মেয়ে তো আধারের বাড়িঘরই চালিয়ে দিচ্ছে। চাঁদনি আগুন দৃষ্টিতে তাকালো আধারের দিকে। উচ্চ কণ্ঠে তীব্র আক্রোশে বলল, খুশি হয়েছো তুমি? শান্ত হয়েছে তোমার কলিজা? জ্বালিয়ে দিয়েছি সবগুলো সাদা ড্রেস। ক্ষমতা থাকলে আমি নিজেকেও জ্বালিয়ে দিতাম। আমার হৃদয় জ্বালিয়ে তুমি শান্তিতে থাকতে পারতে না। আধার ভাই, আমি ভালো থাকতে না পারলে তুমি ভালো থাকতে পারবে না। আধার ঢোক কিনল। চাঁদনি বিছানায় উপর থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে নিল। সাদা সালোয়ার কামিজ যেটা পরা ছিল সেটার উপর আধার ওকে এত কথা শুনিয়েছে, সেটা বদলে একটা খয়েরি রঙের সালোয়ার পরেছে ও। চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ায় আবারও পরিপাটি করে আঁচড়ে নিল। ওর প্রতিটা কর্মকাণ্ড হতভম্ব দৃষ্টিতে দেখলো আধার। অবাকের চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না ওর। চাঁদনির জেদ ছোটবেলায় এমন ছিল, এখনো আগের মতোই আছে। চাঁদনি কক্ষ থেকে বের হতে গিয়ে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে এসো। আধার এক পলক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা চায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরোলো কক্ষ থেকে। দুজন একদম স্বাভাবিকভাবে বেরোলো ফ্ল্যাট থেকে। আধার বাঁকা চোখে দেখে চাঁদনিকে। চাঁদনির মুখে অনুভূতি শূন্য। এতক্ষণ যে রাগে ফুসফুস করছিল তার চিটে ফোটাও নেই। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই পার্কিং লটে দেখা মিলল দুজন মানব মানবীর। ওরা আগে থেকে দাঁড়িয়েছিল সেখানে। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো। সেদিনের সে মেয়েটা, পাশে কে ওটা? মেয়েটার স্বামী। চাঁদনি তাকিয়ে থাকে ওদের দিকে। এত সুন্দর মেয়েটার স্বামী অমন কালো, তবুও মেয়েটাকে সুন্দর করে কথা বলছে তার সাথে। মেয়েটার চোখ পড়লো ওদের দিকে। আধারের দিকে তাকে মিষ্টি হেসে বলল, আরে আধার যে, ভালো আছেন সামিন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? জি ভালো। হাসলো যে। চাঁদনি নিজের দিকে নজর বাড়তাতেই বলল, ওকে। আধারের উত্তর দেওয়ার আগে মেয়েটা অৎফুল্ল হয়ে বলল, এই তুমি চাঁদনি না? ভালো আছো? চাঁদনি হাসলো, বলল, জি আপনি? তোমাকে দেখে ভালো লাগছে। তুমি বেলকুড়িতে আর আসো না কেন? তোমাকে কত খুঁজেছি আমি। আধার বলল, আপনি ওকে চিনেন ভাবি? হ্যাঁ, কয়েকদিন আগে বেলকুড়িতে দেখা হয়েছিল। ভাইয়া ও আপনার কে হয়? চাঁদনি, তুমিও তো বলনি তুমি আধার ভাইয়ার কে হও। আধার ইতস্তত বোধ করলো। হাসপাস করে চাঁদনির দিকে তাকালো। ওরা আধারের হাব ভাব বুঝতে না পারলেও চাঁদনির দৃষ্টিতে ধরা পড়লো ঠিকই। আধার কথা কাটাতে বলল, অফিসে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখো না, শ্রেয়া জেদ ধরেছে ঘুরতে যাবে। এদিকে আমি যাচ্ছি অফিসে, বাচ্চাদের মতো করছে, বুঝতেই চাইছে না। আধার হাসলো। চাঁদনি বুঝলো মেয়েটার নাম শ্রেয়া। চাঁদনির খালি তাকিয়ে থাকতে দেখতে মন চাইছে মেয়েটার দিকে। কি যে সুন্দর গায়ের রং তার, কোমর সমান চুল, যদিও মাথাটা ঘোমটা দেওয়া তবুও বিনুনি স্পষ্ট। হাতে কানে গলায় সোনার অলংকার, রোদের আলোয় চকচক করছে। আগের আমলে জমিদার গিন্নির মতো লাগছে মেয়েটাকে। ওনার স্বামীকে ওনার সাথে কোনো দিক দিয়ে যায় না, তবুও কি সুন্দর বন্ডিং তাদের। চাঁদনির ভালো লাগছে। ভালোবাসলে তো এভাবেই বাঁচতে হবে। ভালোবাসার মানুষ ফর্সা কালো যাই হোক, তার সত্যটাই আসল পরিচয়। এদিকে ওর সাদা কাপড় পরাও মানাব। ওর স্বামী ওকে আরেকজনের সামনে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি অক্লিষ্ট ঢুক কিনল। ওদের পাশ কাটিয়ে এগিয়ে গেল সামনে। আধারও ওদের সাথে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে গেল।
চাঁদনি পাশে হাঁটতে হাঁটতে বলল, চলে এলে যে? তুমি ওনাদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলে, তাই না? হ্যাঁ, কাট কাট কণ্ঠ স্বীকারোক্তি। কোনো ইতস্ততা নেই। ওর মতো ক্ষুদ্র কালো একটা মানুষের নিন্দা করতে কিভাবে ইতস্ততা করবে? চাঁদনি মাথা নুইয়ে হাসলো। আধার বলল, ভদ্রলোক নিজের ওয়াইফকে নিয়ে ভীষণ সিরিয়াস, সারাক্ষণ চোখে চোখে রাখে। ওনার বউটাকে দেখেছিস কি সুন্দর, কালা চাঁদ হয়ে হুড়পড়ি পেয়েছে। আর আমার কপাল দেখ, শুধু সুদর্শন হইলেই হয় না ভাই, সুন্দর বউ পাওয়ার ভাগ্যও থাকা লাগে। ওনাকে দিয়ে বন্ধুদের সাথে অনেক মজা উড়াইতাম আমি, অথচ ওনার পার্টনারকে দেখ, আর আমার পার্টনারকে দেখ। তোর পরিচয় দিলে উনি আমার উপরেই হাসতো। নিশ্চয়ই বড় কোনো পুণ্য করেছে, যার জন্য অমন গায়ের রং নিয়েও সুন্দরী জীবন সঙ্গিনী পেয়েছে। আর তুমি কি পাপ করেছো? মানে? এই যে, তুমি সুন্দরী জীবন সঙ্গিনী পাওনি সুদর্শন হয়েও। নিজের অজানায় কি পাপ করে ফেলেছি কে জানে। বাট ছেলেদের ক্ষেত্রে এসব গায়ের রং ফ্যাক্ট না, ছেলেদের টাকাই আসল। মানি টক্স। টাকা থাকলে হিরো আলমের মতো ফেস নিয়েও অমন সুন্দরী পাওয়া যায়। বাট আমার দুর্ভাগ্য, টাকাও আছে, ধোবরাও আছে, বাট সুন্দরী বউ নেই। আদার তাচ্ছিল্য করে হাসলো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। এখন আর ওর কষ্ট লাগে না, শুধু আফসোস হয় কালো হয়ে জন্ম নেওয়ায়, মেয়ে হয়ে জন্ম নেওয়ায়। এই দুটো পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন করে যেতে হবে ওকে। আধার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখে সানগ্লাস। একটু আগে সব ইম্পর্ট্যান্ট কাগজপত্র জমা করে এসেছে ও। চাঁদনিকে বলেছে কলেজ ক্যাম্পাসে একটা চক্কর দিয়ে আসতে, যেহেতু আর কয়েকদিন পরেই এই কলেজে আসতে হবে, তাই আগেভাগে চিনে রাখলে ভালো না? চাঁদনি ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। আধার বেরিয়ে এসেছে। এভাবে ওর সাথে সাথে ঘোরা নেহাতেই ক্রিঞ্জ মনে হচ্ছিল ওর। তার চেয়েও না থাকলে চাঁদনি আরো ভালোভাবে ঘুরতে পারবে। আধার তাকিয়ে আছে গেটের দিকে, অপেক্ষা করছে চাঁদনি বেরিয়ে আসার। চাঁদনি আসে না। তবে গেট দিয়ে সাবিয়া বের হয়ে এলো। আধারকে দাঁড়িয়ে থাকতে দেখতে ওর কাছে এগিয়ে এলো। আধার সোজা হয়ে দাঁড়ালো। কিছু বলবে তার আগেই ওর বন্ধুগুলো কোত্থেকে টপকে পড়লো সেখানে। আধার অবাক হয়ে বলল, তোরা এখানে? সবাই চিল্লানি দিল আধার আর সাবিয়াকে একসাথে দেখে। দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে। আধার সাফাই গিয়ে বলল, আশ্চর্য, এমন করছিস কেন? আমান বলল, আধারে বাচ্চা, তোর না ঘরে বউ আছে, সাবিয়ার সাথে এখানে কি করছিস তুই? পরকিয়া করছিস দুজনে? আধার চোখ পাকিয়ে বলল, জুতা মারবো জানোয়ার, ক্যারেক্টারলেস মনে হয় আমাকে? আমি মাত্রই দেখলাম ওকে। কথা বলার সময়টা পর্যন্ত দিলি না তোরা, তার আগেই চিল্লানো শুরু করলি, পাগল ছাগলের দল। রাবের চোখ ছোট ছোট করে বলল ওর দিকে, সন্ধিহান কণ্ঠে বলল, আমরা না হয় পাগল, কিন্তু তুই সত্যি করে বলতো তুই এখানে কেন এসেছিস? সিটি কলেজ কি তোর কাজ ভাই? ভাই কলেজে তো কাউকে নাচতে আসে না, তাই না? নিশ্চয়ই কোনো কাজ ছিল তাই এসেছি। বাহ, যে সাবিহার কাজ পড়লো এখানে, অমনি তোরও কাজ উদয় হয়ে গেল কোত্থেকে? সাবিয়া তো শুধু আমাদেরকে ডেকেছিল, তোকে তো ডাকেনি। ছুতো বানিয়ে আসতে হতো না? তাই স্বীকার কর, এখানে তো ওর কিছু ছুকছুকানি থেকেই গেছে তোর। বলদ মনে হয় আমাদেরকে। আধার অতিষ্ঠ হয়ে পড়ল, তোরা বলতি কি বলছিস? কথার আগামাথা কিচ্ছু বুঝছি না। পরক্ষণে সাবিয়ার দিকে তাকিয়ে বলল, এই সাবিয়া, তোর কি কাজ রে এখানে? তুই এখানে কেন ডেকেছিস ওদেরকে? সবাই উল্টোপাল্টা ভাবছে, প্লিজ ব্যাপারটা ক্লিয়ার কর। বলছে আমি তোর জন্য আসিনি এখানে। সাবিয়ারও মনে হচ্ছে আধার ওর জন্যই এসেছে এখানে। আগেও আধার এমনই করতো, ওর সাথে দেখা করার জন্য উল্টাপাল্টা বাহানা বানিয়ে আসতো, অজুহাত খুঁজতো। যদিও এখনো শিওর না আসলে আধার ওর আসার খবর পেয়েছে, এখানে এসেছে কিনা। সাবিয়া বিহ্বল স্বরে বলল, আমার ছোট ভাইয়ের টিসির সাথে অন্যান্য ইম্পর্ট্যান্ট কাগজপত্র জমা দিতে এসেছিলাম। জানিসই তো ওর এখানে চান্স হয়েছে। কাল রাতে ওদেরকে বলেছিলাম কলেজের সামনে আসতে, একসাথে ঘুরতে যাব। তোকে বলতে মানাও করেছিলাম। ভাই তুই এখন ম্যারিড, বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়ার চেয়ে বউয়ের সাথে টাইম স্পেন্ড করা বেশি জরুরি। কিন্তু ওরা ভাবছে তুই সে খবর পেয়ে আমার জন্য এসেছিস। শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলল সাবিহা। আদার গম্ভীর দৃষ্টিতে তাকালো, বলল, কিন্তু তুই তো জানিস এটা সত্য না। তাহলে কোনটা সত্য? একযোগে জিজ্ঞেস করলো সবাই। আধার বলল, আরে ইয়ার, চাঁদনিরও এখানেই চান্স হয়েছে, ওকে কলেজটা দেখাতে নিয়ে এসেছিলাম। ও ভেতরে আছে, এলে দেখতে পাবি। আর আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। আগে টিনেজ ছিলাম, পিছু পিছু ঘোরা ভালো লাগতো এসব, এখন ক্রিঞ্জ মনে হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমার বউ আছে। সাবিয়ার মুখটা কালো হয়ে গেল। রাবিব গদগদ হয়ে বলল, ওয়াও, আমাদের ভাবিও এসেছে। ডোন্ট কল হার ভাবি, অনেক ছোট হয় তোদের থেকে। তারপরেও সাবিয়া জ্বলছে ভেতরে ভেতরে, কিন্তু দেখতে পারছে না। তখনই সেখানে চাঁদনি এলো। মাহাদি এগিয়ে গিয়ে বলল, হাই ভাবি। আচমকা সামনে চলে আসলো। চাঁদনি শিউরে দুপা পিছিয়ে গেল। মাহাদি হাসাহাসি মুখে বলল, ভয় পেয়েছেন? আধার পেছন থেকে বলল, ওর গায়ের উপর গিয়ে পড়তি তাহলে ভয় পেত না স্যার। সরে দাঁড়া ওর থেকে, ওর এসব ইউজ টু না। মাহাদি নিয়ে এলো ওকে। চাঁদনি ওদেরকে সবাইকে দেখে অবাক হলো ভীষণ। সবাই চেঁচে কথা বললেও ওর সাথে সাবিয়া ছাড়া।
ওর কথা বলতে ইচ্ছে করছে না, রাগ লাগছে খুব। আধার যতই ওর প্রাক্তন হোক তবুও চাঁদনির উপর হিংসা লাগছে ওর। আধার চাঁদনির হাতে হাত ধরে বলল, তাহলে তোরা যা, আমিও ওকে নিয়ে যাই। আমান ধরফরিয়ে বলল, যাবি মানে আমাদের সাথে যাবি না? কেন যাবো তোদের সাথে? তোরা তো একবারও ডাকলি না আমাকে। সাবিয়ার জন্য হয়েছে সব। ওই বেয়াদব মহিলাই মানা করেছে তোকে ডাকতে। প্লিজ ভাই, রাগ করিস না, আমাদের মধ্যে রাগ কিসের? সাবিয়া ছাড়া সবাই জোরাজুরি করতে থাকলো আধারকে। আধার ওদের থামিয়ে বলল, আরে আমি রাগ করিনি, যেতাম তোদের সাথে, বাট চাঁদনি আছে, ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে আমাকে। তটিনী বলল, চাঁদনি আছে তো সমস্যা কি? চাঁদনিও যাবে আমাদের সাথে, ঢাকা শহরে ঘোরাও হবে ওর। আধার চাঁদনির দিকে তাকিয়ে বলল, যাবি? তোর বড় আপুদের সাথে থাকবি আর কি। তোরা তো ঘোরার অনেক শখ। চাঁদনি কনফিউজড হয়ে পড়ল, উত্তর দিতে যাবে তার আগে সাফিয়া ছাদ করে বলে উঠল, ও কেন যাবে? আমাদের বন্ধু মহলে অন্য কারো ঢোকার পারমিশন নেই। ভাইয়া ও আধারের বউ, আমাদের সাথে গেলে সমস্যা কি? এমন নিষ্ঠুর মতো বিহেভ করছিস কেন? আমন বলল। সাবিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা নেই, আবারও আসছে, আবার আছেও। আমরা এখন ফ্রেন্ডরা একসাথে হই, আমরা আমাদের বয়ফ্রেন্ড বা তোরা তোদের গার্লফ্রেন্ডকে পর্যন্ত নিয়ে আসিস না। তটিনী একবার ওর বিএফকে নিয়ে এসেছিল বলে যে ঠেস মারলি, সেটা আধারের বেলায় হবে না কেন? আর ওর বউ আমাদের সাথে যেতে পারবে না, আমাদের ফ্রেন্ডশিপে আমি কাউকে ঢুকতে দেব না। চাঁদনির খুব গায়ে লাগলো কথাগুলো। আধার জানতো এমনটাই হবে। কেউ রিয়াক্ট না করলেও সাবিয়া করবেই। এটাও তার বন্ধু মহলের রুলস। ওরা মানে শুধু ওরাই, এখানে ওদের বিএফজিএ বউ কিছু অ্যালাউ না। চাঁদনির দিকে এক পলক তাকালো। ও, চাঁদনি ইশারা দিয়ে বলেছে ও যাবে না। আধার সাবিয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে চাঁদনি যাবে না, কিন্তু তুই যাবি? না, আমিও যাব না। কেন? যাবি না কেন? ও, তোর বউ যেতে পারবে না তাই? 1 মাসে একটা সম্পর্কের মধ্যে 6 বছরের বন্ধুত্ব ভুলে যাচ্ছিস? আমাদের চেয়ে ও বড় হয়ে গেছে, খুব গুরুত্ব ও তোর জন্য। আধার উত্তর দেওয়ার আগেই আমান বলল, চাঁদনি আথারের বউ, অবশ্যই ও সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে। ও বেড়ে না গিয়ে নিশ্চয়ই তুই বেড়ে যাবি না। চুপ একদম। আমি আধারের সাথে কথা বলছি, না গলাবি না একদম। আমার মুখ ফেরালো। সাবিয়া তাকালো আধারের দিকে, রেগেমেগে বলল, তুই যাবি না আমাদের সাথে? আধার পারল অতই সাগরে। ওর খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু চাঁদনিকে একা ছাড়তেও পারছে না। আধার অসহায় দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, চাঁদনি বলছে না কিছু। আধার সাবিয়ার দিকে তাকিয়ে বলল, চাঁদনি একা কি করে যাবে? ক্যাব বুক করো ওর জন্য, ফ্ল্যাটের চাবি দিয়ে দে, তাহলেই তো হয়। চাঁদনি এখানকার কিছুই চেনে না, ওর গ্রামের তো ছোট ভাইকেও নিয়ে ছেড়ে দিলেও সেও অসহায় হয়ে পড়বে। সাবিয়া মুখ বাঁকালো। আধার অবশেষে সাবিয়ার কথা মেনে নিল, সিদ্ধান্ত নিল সে ওদের সাথেই যাবে। চাঁদনিকে গাড়িতে উঠিয়ে দিবে। ও ওর বন্ধুদের ছাড়তে পারবে না, ওর মনও মানছে না ফ্ল্যাটে চলে যেতে। ওদের সাথে একটা হ্যাংআউটও মিস দেওয়া যায় না আধার। চাঁদনি তো বাচ্চা না, কলেজের দূরত্ব অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরে না। চাঁদনিকে যখন জিজ্ঞেস করা হলো ও একা যেতে পারবে কিনা, চাঁদনি বলল পারবে। আধার সিএনজি দাঁড় করালো ওর জন্য। চাঁদনি উঠে বসলো গাড়িতে। আধার নিজের অ্যাপার্টমেন্টের ঠিকানা বলে দিল ড্রাইভারকে, সাথে ভাড়াও দিয়ে দিল। আবার চাঁদনিকে কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। সরি বাচ্চা, আমি চলে গেলে ওরা রাগ করতো। চাঁদনি মলিন হেসে ওর দিকে তাকিয়ে গাড়ি ছেড়ে দেয়। আধার তাকিয়ে থাকে গাড়িটির দিকে, যতক্ষণ পর্যন্ত না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। চাঁদনি অদৃশ্য হয়ে যায় আধারের চোখের দৃষ্টি সীমানা থেকে।